আচ্ছা। আজকে আমাদের টপিক যেটা সেটা হলো যে আমরা আজকে দেখব দুটো জিনিস। সেটা হলো যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আপনি আপনার জিটিএম কানেক্ট করবেন। 2 নাম্বার হলো যে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ডেটা লেয়ার এনেবল করব। 3 নাম্বার হলো যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে কি কি ধরনের ট্রিগার এবং কি কি ধরনের ভ্যারিয়েবল অ্যাভেলেবেল আছে। এইসব জিনিসগুলো আজকে আমরা একটু দেখব। ঠিক আছে, এটা হলো আমাদের আজকে টপিক। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমরা দেখব, এর আগের দিন আমরা দেখেছিলাম যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলে, কিভাবে আপনি সবকিছু করবেন, এগুলো তো দেখানো হয়েছে এর আগের দিন। আজকে আমরা যেটা দেখব যে আমরা যখনই কোনো একটা প্ল্যাটফর্মে ট্র্যাকিং সেট আপ করবো, তখন আমাদের প্রথম যে স্টেপটা করতে হবে সেটা হলো যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এই টুলটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে হবে। আচ্ছা, কানেক্ট করার জন্য কি করতে হয়, তার জন্য দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে কিভাবে আমাদের এই টুলটাকে আমরা যে কোনো ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে পারি। ঠিক আছে, তো সেই ইনস্ট্রাকশনটা কোথায় খুঁজে পাবো আমি? যদি আমার গুগল ট্যাগ ম্যানেজারের ড্যাশবোর্ডে আসি, আসার পর যদি আমি আমার জিটিএম আইডিতে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে এখানে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে আমি আমার এই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা বা এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করব, যেই ওয়েবসাইটে আমি ট্র্যাকিং সেট আপ করবো। ঠিক আছে, কেন কি আমাদের যত ধরনের ট্র্যাকিং সেট আপ করবো সেটা এই টুলের মাধ্যমে করব। তাহলে প্রথম স্টেপটাই হলো আমাদের এই টুলটাকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে হবে। আচ্ছা, এখানে আমাদের কি বলছে গুগল ট্যাগ ম্যানেজার, যে তুমি গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে একটা কোড দিয়েছে। এই কোডটাকে বলা হয় জাভা স্ক্রিপ্ট কোড। কিভাবে বুঝলেন রাহি ভাই এটা জাভা স্ক্রিপ্ট কোড? এর আগের দিনে আমি জাভা স্ক্রিপ্ট নিয়ে অল্প স্বল্প আলোচনা করেছি যে জাভা স্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের কম্পিউটারের সঙ্গে মানে কথা বলতে পারি বা কমিউনিকেট করতে পারি, কোন ইনস্ট্রাকশন দিতে পারি, তাই না? তো সেরকম আমাদের কি করে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড দেয়। কেমন করে বুঝলেন রাহিব ভাই এটা জাভাস্ক্রিপ্ট কোড? দেখেন এই কোডটা শুরু হয়েছে একটা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এবং এটা শেষ হয়েছে একটা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। এটা হলো ওপেনিং ট্যাগ আর এটা হলো ক্লোজিং ট্যাগ। কিভাবে বুঝলেন এটা ওপেনিং ট্যাগ এটা ক্লোজিং ট্যাগ? দেখেন ক্লোজিং ট্যাগের আগে একটা স্ল্যাশ আছে আর ওপেনিং ট্যাগের আগে কিন্তু স্ল্যাশ নেই। তার মানে যখনই আমাদের কোনো একটা ট্যাগের প্রথমে লাস্ট মানে প্রথমে একটা স্ল্যাশ থাকবে সেটা হলো একটা ক্লোজিং ট্যাগ, আর এটা হলো একটা ওপেনিং ট্যাগ। তো এই দুটো স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমি বুঝতে পারলাম যে এটা এর মধ্যে যে কোডটা লেখা হয়েছে একটা জাভাস্ক্রিপ্ট কোড লেখা হয়েছে। কেন কি আমরা যখনই কোনো একটা ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে যাব, তখন আমাদেরকে কি করতে হয়, এই স্ক্রিপ্ট ট্যাগের আন্ডারে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কোডটা লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করব যে আমাদের এই ওয়েবসাইট বা এই কোডটাকে আমাদের মানে গুগল ট্যাগ ম্যানেজার কি বলছে, পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দা হেড অফ দা পেজ অ্যাজ পসিবল। ঠিক আছে, আচ্ছা, এখন এর মধ্যে দেখেন একটা কথা লেখা আছে বোল্ড আকারে হেড। আচ্ছা, এই জিনিসটা কি রাই ভাই? হেড জিনিসটা কি? হেড হলো একটা এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে, এইচটিএমএল কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়। যে কোনো ওয়েবসাইট, আপনি পৃথিবীর যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটেই কি হয়, আমাদের একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, সেটার নাম হলো এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ওই এইচটিএমএল এর মধ্যে কি থাকে, একটা ট্যাগ থাকে, যে ট্যাগটার নাম হলো হেড, HEAD, হেড। ঠিক আছে, আচ্ছা, এটা কি আমরা দেখতে পারি রাহি ভাই এই হেড সেকশনটা বা এই হেড ট্যাগটা কি দেখা যায় যে কোনো ওয়েবসাইটে? হ্যাঁ, দেখতে পারবো আমরা। যদি মনে করেন আমাদের এটা একটা ওয়েবসাইট, মনে করেন সাপোজ আমি যদি আমাদের ওয়েবসাইটটা ওপেন করি, ঠিক আছে, এই যে এটা আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা, এখন এই ওয়েবসাইটে যদি আমি হেড সেকশনটা দেখতে চাই, মানে ওই যে আমি বললাম না, একটা ওয়েবসাইট তৈরি হয় মেনলি 3টা ল্যাঙ্গুয়েজ ইউজ হয় একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। কি কি 3টা ল্যাঙ্গুয়েজ? একটা হলো এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা হলো সিএসএস, আর একটা হলো জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এইচটিএমএল দিয়ে কি করা হয়,
একটা ওয়েবসাইটে স্ট্রাকচার তৈরি করা হয়। একটা যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল আপনাকে দিই, তাহলে আপনি যখন একটা বাড়ি তৈরি করতে যান, তখন একটা বাড়ির কিন্তু স্ট্রাকচার থাকে, যে কটা রুম হবে, জানলাটা কোথায় হবে, দরজাটা কোথায় হবে, একটা রুমে কটা জানলা থাকবে, এটা হলো একটা বাড়ির স্ট্রাকচার। বারান্দাটা কোথায় হবে, ঠিক আছে, সিঁড়িটা কোথায় থাকবে। তো এটা হলো একটা বাড়ির স্ট্রাকচার। তো সেরকম একটা ওয়েবসাইটেরও স্ট্রাকচার হয়। কি ধরনের স্ট্রাকচার হতে পারে? যে ওয়েবসাইটের আমাদের কটা পেজ থাকবে, ওই পেজের বিভিন্ন লেআউট কি রকম ভাবে হবে, এগুলো কি চারকোনা বক্স হবে না ত্রিভুজের মতো হবে বা অন্য কোনো শেপের থাকবে, ঠিক আছে, বাটনটা কি ধরনের শেপের হবে। তো এই বিভিন্ন ধরনের কিন্তু স্ট্রাকচার থাকে একটা ওয়েবসাইটে, ঠিক আছে। তো এই স্ট্রাকচারটা তৈরি করা হয় এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়। আচ্ছা, এটা হলো প্রথম ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় আরেকটা ল্যাঙ্গুয়েজের কথা আমি বললাম, যেটার নাম হলো সিএসএস, ঠিক আছে। তো সিএসএস দিয়ে কি করা হয়, একটা ওয়েবসাইটের লুক অ্যান্ড ফিল চেঞ্জ করা হয়। লুক অ্যান্ড ফিল মানে, যে মনে করেন আপনি বাড়িটার স্ট্রাকচার তৈরি করে নিলেন, যে আমার ঘরে আমার বাড়ি কটা রুম থাকবে, রুমের কোথায় দরজা থাকবে, জানলা থাকবে, সিঁড়ি ঘরে কটা থাকবে, বারান্দা কোথায় থাকবে, এই স্ট্রাকচার তৈরি করা হলো। এখন এই বাড়িটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি কি করেন, দেওয়ালে বিভিন্ন রঙের রং করেন, বিভিন্ন ডিজাইন করেন, বিভিন্ন ধরনের ফার্নিচার অ্যাড করেন, আরো অনেক ধরনের আপনি মানে আহ, বাড়িটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি বিভিন্ন রকমের জিনিস করেন, ঠিক আছে। তো এই যে সৌন্দর্য বাড়াচ্ছেন আপনি একটা ঘরের, একটা বাড়ির, তো সেটা যেমন আপনি করছেন, সেরকম ওয়েবসাইটের যদি আপনাকে সৌন্দর্য বাড়ানো হয়, তাহলে আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, সেটার নাম হলো সিএসএস, ঠিক আছে। যেমন আমার এই লেখাটা কি সাদা কালারের হবে, না হোয়াইট কালারের হবে, না ব্ল্যাক কালারের হবে, না ব্লু কালারের হবে, আমার এই বটনটা কি হোয়াইট কালারের হবে না অন্য কালারের হবে, এই বটনটা ব্লু কালারের হবে না অন্য কালারের হবে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা হালকা একটা অফ হোয়াইট কালার আসছে, সেটা কি ধরনের হবে। তো এই যে আমি একটা ওয়েবসাইটের লুক অ্যান্ড ফিল চেঞ্জ করছি, তো সেটা কার মাধ্যমে করা হয়, সিএসএস এর মাধ্যমে করা হয়, ঠিক আছে। আর আরেকটা ল্যাঙ্গুয়েজ আমি বললাম, সেটার নাম হলো জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা হয়, এর আগের দিনই বলেছিলাম। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট হলো আপনার ওয়েবসাইটে ফাংশনালিটি এনেবল করে। যেমন আপনি মনে করেন বাড়ির স্ট্রাকচার তৈরি করলেন, সেটা সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের রং করলেন, পর্দা লাগালেন, এ করলেন সে করলেন, ঠিক আছে। কিন্তু আপনার বাড়ির কিন্তু কিছু ফাংশনালিটি দরকার। যেমন আপনার সুইচ বোর্ডে যদি আপনি একটা সুইচে ক্লিক করেন, তাহলে আপনার একটা ফ্যান জ্বলবে, একটা লাইট জ্বলবে, ঠিক আছে। তারপর আপনার ডাইনিং রুমে যদি আপনি একটা সুইচ প্রেস করেন, অন করেন, তাহলে বিভিন্ন ধরনের লাইট জ্বলে উঠবে। তো এই যে ফাংশনালিটি আপনার বাড়ির মধ্যে আপনি অ্যাড করলেন, ঠিক আছে। তো সেই ধরনের ফাংশনালিটি যদি আপনাকে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হয়, তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে হবে। যেমন এই বটনটাতে যখন ইউজার ক্লিক করবে, তখন কি হবে, এই যে ফাংশনালিটি আমি অ্যাড করলাম, যে আমি যে সুইচ বোর্ডে ক্লিক করলাম, সুইচে ক্লিক করলাম, তখন সুইচে অন করার পর কি ঘটনা ঘটবে, যে একটা ফ্যান ঘুরতে শুরু করবে। তো এই যে ফাংশনালিটি আমি অ্যাড করছি আমার ওয়েবসাইটে, আমি এই স্ট্রাকচারের মাধ্যমে যে এর চার কোণা হবে, এই চার কোণাটা আমি বলে দিলাম এইচটিএমএল মাধ্যমে। আচ্ছা, এই বটনটা কালার কি হবে, সেটা আমি সিএসএস এর মাধ্যমে বলে দিলাম যে সবুজ কালারের হবে, ঠিক আছে। কিন্তু এই বটনে যখন মানুষজন ক্লিক করবে, তখন কি হবে, তো সেইটা এনেবল করার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। তো মেনলি পৃথিবীর যত ওয়েবসাইট আপনি দেখতে পাবেন, সব ওয়েবসাইটই বেসিক্যালি তিনটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে তৈরি হয়। ফার্স্ট ইজ এইচটিএমএল, সেকেন্ড ইজ সিএসএস, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ জাভাস্ক্রিপ্ট। এবং কোন ল্যাঙ্গুয়েজের কি ফাংশনালিটি কেন আমরা ইউজ করি, সেটা আমি একটা শর্ট ডিসক্রিপশন আপনাদের দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সেরকম আমাদের ওয়েবসাইটটাও নিশ্চয়ই এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়েছে, এখানেও কিছু সিএসএস আছে, এখানেও কিছু জাভাস্ক্রিপ্ট আছে, সবই আছে। কিন্তু এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বললো যে তুমি তোমার এই এই কোডটা হেড সেকশনে গিয়ে বসাও, তো এই হেড সেকশনটা হলো এইচটিএমএল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের একটা ট্যাগ, ঠিক আছে। তো সেটা আমি কিভাবে দেখতে পারবো, যে আমি আমার ওয়েবসাইটে আসার পর আমি যদি এই ওয়েবসাইটে যে কোনো জায়গায় রাইট ক্লিক করি, করার পরে ইন্সপেক্ট এই বটনে ক্লিক করি, তাহলে দেখবেন এই জায়গায় আমাদের একটা প্যানেল ওপেন হয়। এই প্যানেলটাকে বলা হয় ডেভেলপার টুলস, ঠিক আছে। আচ্ছা, এই ডেভেলপার টুলস কেন বলা হয়, কেন কি এই পোর্শনটা জেনারেলি একটা ওয়েবসাইট ইউজারের জন্য প্রয়োজন নয়।
কেন? কেন এখানে ওয়েবসাইটে ইউজারের কোনো ফাংশনালিটি নাই, এখানে একজন ডেভেলপার যে ওয়েবসাইট ডেভেলপ করে তার কিছু প্রয়োজনীয় টুলস এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, যেটা তার ডেভেলপমেন্টের যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করা হয় তখন তার সেটা কাজে লাগে বিভিন্ন টুল, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পারবো যে আমাদের যে হেড সেকশন বলা হচ্ছে এই জায়গায়, এই হেড সেকশনটা আমি এই জায়গায় দেখতে পারবো। কিভাবে দেখতে পাবো? যে দেখেন এখানে এলিমেন্টস আছে, এই যে একটু আগে আমি বললাম যে তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ যেটার নাম বললাম এইচটিএমএল, এই যে দেখেন এইচটিএমএল, ঠিক আছে, তো সেটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই যত কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন সবগুলোই হলো এইচটিএমএল কোড, ঠিক আছে। তো এটা একটা ডেভেলপার তৈরি করেছে বলেই আমরা কিন্তু এই জায়গায় রাইট মানে লিখেছে বলেই আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, বা এই পেজটাকে দেখানোর জন্য এই এইচটিএমএল কোড গুলো লেখা লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই জায়গায় আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি, সেই সেকশনটার নাম এই হেড লেখা আছে, যেটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বলছে যে এইরকম একটা সেকশন পাবা হেড বলে, সেই সেকশনে ভেতরে তুমি কি করো, এই কোডটা গিয়ে বসিয়ে দাও। এটা গুগল ট্যাগ ম্যানেজারের কথা, যে তুমি যেই ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে চাচ্ছ সেই ওয়েবসাইটের হেড সেকশন বলে একটা জায়গা আছে, এইচটিএমএল ট্যাগ আছে, সেই ট্যাগের ভেতরে তুমি এই কোডটা গিয়ে ওখানে পেস্ট করে দাও, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় কি এই যে হেড সেকশন পাচ্ছি, এই হেড সেকশনটা যদি আমি একটু ওপেন করি বা এক্সপ্যান্ড করি, তো আমরা এক্সপ্যান্ড করলে এই হেড সেকশনের ভেতরে আমাদের এই জায়গায় গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা বসাতে হবে, যদি আমি একটা ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে চাই। দিস ইজ দ্য আইডিয়াল ওয়ে অফ কানেক্টিং গুগল ট্যাগ ম্যানেজার উইথ এনি কাইন্ড অফ ওয়েবসাইট, ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ ওই ওয়েবসাইটটা কি লারাভেল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কি অন্য কোনো ওয়েবসাইট, যেই ধরনের ওয়েবসাইট হোক না কেন, প্রসেস ইজ দ্যাট সব ওয়েবসাইটে এরকম একটা হেড সেকশন থাকবে, এবং ওই হেড সেকশনের ভেতরে আমাদের কি করতে হবে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা বসাতে হবে, যেভাবে ও আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে পেজ দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা বুঝলাম, ঠিক আছে রাই ভাই, এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বলছে যে এটা তুমি তোমার হেড সেকশনে গিয়ে বসাও, সো দ্যাট আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হতে পারে। আচ্ছা, কিন্তু কেন বলছে আমাদেরকে, হোয়াট ইজ দ্য রিজন, কেন আমাকে এই কোডটা বসাতে হবে? এইটার পিছনে তো লজিক আমাকে জানতে হবে, তাই না? আমাকে একজন বললো ব্লাইন্ডলি যে তুমি এই জিনিসটা গিয়ে তোমার ওয়েবসাইটে বসাও, কিন্তু আন্ডার দ্য হুড কি হচ্ছে, কেন বলছে আমার গুগল ট্যাগ ম্যানেজার এই কোডটা তোমার ওয়েবসাইটের সেকশনে গিয়ে বসাও, সেই জিনিসটা যদি আমি আমার কাছে ক্লিয়ার না থাকে, তো ইন ফিউচারে যদি আমি কোনো একটা প্রবলেম ফেস করি যে আমার গুগল ট্যাগ ম্যানেজারটা সঠিকভাবে কানেক্ট হচ্ছে না, বা আমি কানেক্ট এই কোডটা বসিয়ে দিয়েছি, বসানোর পরেও আমি দেখছি যে আমার গুগল ট্যাগ ম্যানেজার সঠিকভাবে কাজ করছে না, তখন কিন্তু এই প্রবলেম গুলো ডিবাগ করতে আপনাদের অনেক সুবিধা হবে যদি আপনি আন্ডার দ্য হুড কিভাবে জিনিসটা কাজ করছে এটা যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে আপনি ডিবাগ করার প্রসেসটা আপনার জন্য অনেক ইজি হয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন গুগল ট্যাগ ম্যানেজার কেন আমাদেরকে এটা বলছে, কেন কি যখনই আমরা এই কোডটা আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে বসাবো, তখন কি করবে গুগল ট্যাগ ম্যানেজার, কিছু কোড সে ডাউনলোড করবে। কোথা থেকে ডাউনলোড করবে? গুগলের সার্ভার থেকে সে কিছু কোড ডাউনলোড করবে, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে, ঠিক আছে। আচ্ছা, কেন ডাউনলোড করবে রাই ভাই? কেন কি এই গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে যত ফাংশনালিটি আছে, মানে যত ধরনের ফিচার্স এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা খুঁজে পাই, সেই ফিচার্স গুলো যদি সঠিকভাবে কাজ করতে হয়, তো তাদের কি করতে হয়, কিছু কোড ডাউনলোড করতে হয়, ওই কোডের উপর বেস করেই তারা কিন্তু সেই ফিচার্স গুলো আপনার ওয়েবসাইটে এনেবল হয়। যেমন আমার ওয়েবসাইটে যদি কেউ একজন একটা বটনে ক্লিক করে, এই যে বটনে ক্লিক করছে, তো এই বটন ক্লিকটাকে যদি আমাকে ট্র্যাক করতে হয়, যে একজন আমার এই বটনটাতে ক্লিক করলো, তো ওই ট্র্যাক করার জন্য যে কোডটা লাগবে, সেই কোডটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার আগে থেকেই তৈরি করে রেখেছে, এবং ওই কোডটা যদি আপনার ওয়েবসাইটে ডাউনলোড না হয়, তাহলে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার এই জিনিসটা
ট্র্যাক করতে পারবে না যে মানুষজন এই বাটনে ক্লিক করেছে। তো এই জন্য গুগল ট্যাগ ম্যানেজার বলছে যে এই ধরনের যত ফিচার্স গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আছে সেই ফিচার্স গুলো যদি আপনাকে এনেবল করতে হয় তাহলে গুগল ট্যাগ ম্যানেজারকে কিছু কোড আপনার ওয়েবসাইটে ডাউনলোড করতে হবে, এবং সেই ডাউনলোড করার জন্যই গুগল ট্যাগ ম্যানেজার বলছে যে তুমি এই কোডটা নিয়ে গিয়ে তোমার ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাও, so that we can download those code that is required to provide all the features that Google Tag Manager has. ঠিক আছে? আচ্ছা, কিন্তু রাহি ভাই আপনি কথাটা বললেন যে গুগল ট্যাগ ম্যানেজার কিছু কোড ডাউনলোড করে। ক্যান ইউ প্রুভ দ্যাট পার্টিকুলার স্টেটমেন্ট? মানে আপনি যে স্টেটমেন্টটা দিলেন যে গুগল ট্যাগ ম্যানেজার কিছু কোড ডাউনলোড করে, এই কোডটা এই কথাটা কি আপনি প্রুফ করতে পারবেন? আমরা কি সেই জিনিসটা দেখতে পারবো নিজের চোখে? কেন কি নিজের চোখে দেখলেই মানুষজন বেশি বিশ্বাস করে বা ট্রাস্ট অর্দি হয়, যে একটা জিনিস যখন স্টেটমেন্ট বলা হয় সেটা স্টেটমেন্ট সবাই বলতে পারে, কিন্তু যখন সেটা আপনি নিজের চোখে দেখবেন হ্যাঁ এই জিনিসটা এইভাবে কাজ করছে তখন আপনার কাছে সেটা খুব রিলায়েবল এবং ট্রাস্ট অর্দি মনে হবে। ঠিক আছে? হ্যাঁ, সেটা আপনি নিজেও ভেরিফাই করতে পারবেন যে কি কোড গুগল ট্যাগ ম্যানেজার ডাউনলোড করে। কিভাবে সেটা ভেরিফাই করব বা সেই কোডটা আমি যদি দেখতে চাই কিভাবে দেখবো রাহি ভাই? এই কোডটা, যে কোডটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আমাদের হেড সেকশনে গিয়ে বসাতে বলছে, এই কোডটা যদি আমরা একটু খুব ভালোভাবে একটু লক্ষ্য করি তাহলে আমরা এই জায়গায় দেখব একটা ইউআরএল এর মতো জিনিস দেখতে পাবো। কি ইউআরএল? আমাদের ওয়েবসাইটে যেমন ইউআরএল থাকে, যে আমাদের ওয়েবসাইটে কি এইচটিটিপিএস কোলন, তারপর আমাদের ওয়েবসাইটের লিংক থাকে, এখানে ওয়েবসাইট ইউআরএল থাকে, এটা আমরা ওয়েবসাইট ইউআরএল বলি। এখানেও আমাদের ওই ধরনের সিমিলার কাইন্ড অফ একটা ইউআরএল খুঁজে পাবো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি। তো কি ইউআরএলটা? এই যে দেখেন এইচটিটিপিএস কোলন www.googletagmanager.com/gtm.js, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর আইডি ইজিক্যাল টু, তারপর এই জায়গায় আমাদের একটা ইউআরএল আছে। এইটা আমরা একটা সিমিলার কাইন্ড অফ ইউআরএল খুঁজে পাচ্ছি, যেমন আমাদের ওয়েবসাইটে ইউআরএল থাকে সেরকম একটা সিমিলার কাইন্ড অফ ইউআরএল এই জায়গায় এই কোডটার মধ্যে আছে। তাহলে আমাকে যদি সেই কোডটা দেখতে হয় যেটা গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করে টু এনেবল অল দ্য ফিচার্স দ্যাট গুগল ট্যাগ ম্যানেজার হ্যাজ, তাহলে আমাকে কি করতে হবে? এই ইউআরএলটাকে কপি করে নিতে হবে। আচ্ছা, কপি করে নেই। কপি করে নেওয়ার পর আমি একটা নতুন ট্যাবে যাব, যাওয়ার পর এই জায়গায় আমি পেস্ট করব। আচ্ছা, এখন পেস্ট করার পর এই জায়গায় আমাদের কিছু চেঞ্জেস করতে হবে। কি চেঞ্জেস করতে হবে? এখানে দেখেন আমাদের একটা আইডি ইজিক্যাল টু একটা পোর্শন আছে। ঠিক আছে? আইডি ইজিক্যাল টু একটা পোর্শন আছে। তো এই জায়গায় আমাদের এই আই প্লাস ডিএল এই কথাটা রিমুভ করে দিতে হবে। কেন কি ওই জায়গায় আমাদের কি বলতে হবে? আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডি আছে সেই আইডিটা আমাদের এই জায়গায় বসাতে হবে। কোথায় পাবো সেই আইডিটা? এই যে আমি যদি চলে আসি এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডি জিটিএম এইটা, অথবা আপনি এই যে এই জায়গা থেকে পাবেন এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডি। তাহলে আমরা এই জায়গা থেকে এই গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা কপি করে নেব। নেওয়ার পর এই জায়গায় আসার পর এই যে আইডি ইজিক্যাল টু এই জায়গায় আমি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোডটা বসিয়ে দেবো বা আইডিটা বসিয়ে দেবো। বসানোর পর আমি এন্টার প্রেস করব। যেই এন্টার প্রেস করব তারপরে দেখেন এই জায়গায় আমাদের একটা কোড ডাউনলোড হয়েছে বা দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কিন্তু বিশাল বড় একটা কোড। এই কোড কিভাবে কাজ করছে সেটা বোঝার আপনার প্রয়োজনীয়তা নেই, কেন কি এটা ইন্টারনাল কোড। গুগল ট্যাগ ম্যানেজারে যত ধরনের ফিচার আপনার অ্যাভেলেবেল আছে, এই উইদাউট দিস পার্টিকুলার কোড গুগল ট্যাগ ম্যানেজার ক্যান নট প্রোভাইড ইউ দ্যাট পার্টিকুলার ফিচার। ঠিক আছে? তাহলে এই হলো সেই কোড যার উপর বেস করে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের যত ধরনের ফিচার্স আছে সেই ফিচার্স গুলো প্রোভাইড করে থাকে। তাহলে এই কোডটাকে, এই পার্টিকুলার কোডটাকে ডাউনলোড করার জন্যই গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে বলছে যে তুমি এই কোডটা নিয়ে গিয়ে তোমার ওয়েবসাইটে যে হেড সেকশন আছে সেই হেড সেকশনে গিয়ে বসাও, সো দ্যাট আমরা কি করতে পারি? এই যে কোডটা আছে এই কোডটা তোমার ওয়েবসাইটে ডাউনলোড করতে পারি এবং গুগল ট্যাগ ম্যানেজারের যত ফিচার্স আছে তুমি ইজিলি জানো তোমার ওয়েবসাইটে সেটা ইউজ করতে পারো। এই কোডটা যদি আপনার ওয়েবসাইটে ডাউনলোড না হয়, সঠিকভাবে ডাউনলোড না হয়, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে যত ফিচার্স আছে সেগুলো আপনার ওয়েবসাইটে কাজ করবে না। এই জন্য অনেক সময় দেখা দেয় অনেক ওয়েবসাইটে
যে আমরা গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করার পরেও আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সঠিকভাবে কাজ করে না, অথবা আমাদের প্রিভিউ সঠিকভাবে কাজ করে না, বা আরো অনেক ধরনের প্রবলেম আসে, সেটা আমরা দেখে থাকি। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা বুঝলাম কেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এই কোডটা আমাদের ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাতে বলছে। এবং যদি আপনাকে কেউ কোনোদিন কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, তুমি তো গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে এত ভালো জানো, তো আমরা কেন এই কোডটা এখানে বসাচ্ছি, বা বসানোর ফলে আমাদের কি হচ্ছে, তখন আপনি যদি এইরকম ভাবে সুন্দরভাবে তাকে একটা ডেমো দেখিয়ে দিতে পারেন যে আমাদের এখানে যখন এই কোডটা বসানো হয় তখন গুগল ট্যাগ ম্যানেজার কিছু কোড ডাউনলোড করে, এবং তাকে যদি ক্লায়েন্টকে আপনি এইভাবে সুন্দর করে দেখিয়ে দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনি বুঝবে যে না, আপনি হলো এক্সপার্ট, আপনি জানেন যে কোন জিনিসটা কেন হচ্ছে, করতে হচ্ছে সেটা সবাই জানে, কিন্তু কেন করতে হচ্ছে সেটা কিন্তু অনেকেই জানে না। ঠিক আছে? তো সেটা যদি আপনি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন, তাহলে তখন দেখবেন আপনার ক্লায়েন্ট আপনার প্রতি বেশি কনফিডেন্স ফিল করবে, যে না, ইউ নো হোয়াট ইউ আর ডুইং। ঠিক আছে? আপনি সেটাই করছেন যেটা আপনি জানেন। ঠিক আছে? তো এই জন্য আমাদের এই কোডটা এখানে বসাতে বলছে গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, তাহলে এটা আমাদের রিজন। আচ্ছা, এবার ঠিক আছে রাহিব ভাই, তাহলে আমি কি, আমাদের মনে করেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হলো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়েবসাইট বিল্ডার বা সিএমএস বলতে পারি, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি খুব ইজিলি। ঠিক আছে? সেটা হতে পারে ব্লগ ওয়েবসাইট, সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, এনি এনি কাইন্ড অফ ওয়েবসাইট আমরা খুব ইজিলি তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেস ইউজ করে। ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা আজকে দেখব। আচ্ছা, তো এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের মনে করেন এটা একটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে? এখন ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কি করেছি, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন হয়েছে। এই যে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড থাকে যেখানে অ্যাডমিন রিলেটেড বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজকর্ম হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পর আমরা কি করব, দুই মানে টু ওয়েতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে পারি। কি ওয়েতে? একটা হলো যেটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বলছে যে তুমি তোমার হেড সেকশনে যাও, হেড সেকশনে গিয়ে এই কোডটা বসাও। তো সেই প্রসেসটা আমরা একটু আগে দেখি। ঠিক আছে? লগ ইন হওয়ার পর এই জায়গায় আমরা অ্যাপিয়ারেন্স বলে একটা সেকশন পাবো। এই জায়গায় অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমরা যদি এই জায়গায় থিমসে যাই, না, থিমসে নয়, আমরা এই জায়গায় যদি যাই, আমাদের থিম ফাইল এডিটে গেল কোথায়? না, এটা তো না। আমাদের এই জায়গায় থিম ফাইল তো এডিটর, মেনু উইজেট কাস্টমাইজ, কাস্টমাইজ তো থাকবে না, কাস্টমাইজ তো এটাই। উম, উম, উম। আচ্ছা, আমরা এর জন্য আরেকটা প্লাগইন ইউজ করতে পারি, তো সেটা আমরা দেখছি। ঠিক আছে? এখানে আমাদের অ্যাপিয়ারেন্সে আগে আমাদের থিম ফাইল এডিটর, থিম চেঞ্জ বা ফাইলগুলো এই যে প্লাগইন ছিল। প্র্যাকটিস প্র্যাকটিস সাইডে সাধারণত এটা থাকে না সবগুলোতে, যেটা পেন্টিএম দিয়ে করা হয়। আচ্ছা, আমি দেখছি, নাহলে অন্য ওয়েবসাইটে আমি দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো এইটা কি হয়, আমাদের এই জায়গায় অ্যাপিয়ারেন্স এর মধ্যে কি থাকে, আমাদের একটা থিম ফাইল এডিটর বলে একটা অপশন থাকে, জায়গায় আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইট যে কোড দিয়ে তৈরি হয়েছে সেই কোডটা আমরা কি করতে পারি, দেখতে পারি, এবং সেটার মধ্যে চেঞ্জেস করতে পারি। ঠিক আছে? তো সেটা আমি দেখাচ্ছি অন্য ওয়েবসাইটে।
আরেকটা ওয়ে কি আছে, যে আমরা এই ওয়েবসাইটের যে হেড সেকশন আছে, আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজার কি বলছে যে তুমি তোমার ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাও, ঠিক আছে? এটা একটা অপশন। আরেকটা অপশন আছে যে না রাহি ভাই, আমি এই কোডের মধ্যে গিয়ে কোথায় কি বসাবো না বসাবো আমি ভুলভাল করে দেব, করে দেওয়ার পর আমার ওয়েবসাইটটা যদি একদম ডাউন হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন তো ক্লায়েন্ট আমাকে মানে ছেড়ে কথা বলবে না, তাই না? তার জন্য কি হয় যে ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগইন পাওয়া যায়। কি প্লাগইন? ফ্রি প্লাগইনস পাওয়া যায়, যে প্লাগইন গুলো কি করে আপনার এই ধরনের কিছু প্রবলেমকে সলভ করে, ঠিক আছে? তো সেই ধরনের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটার নাম হলো জিটিএম ফর ডাব্লিউপি। জিটিএম ফর ডাব্লিউপি, এই গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো এই প্লাগইনের মাধ্যমে আমরা কি করব, এই প্লাগইনটা কিভাবে ইনস্টল করব, যে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, আসার পর আমরা এই জায়গায় আমার মনে হয় আমার ওয়েবসাইটে কিছু প্রবলেম হয়েছে, না হলে এখানে ইনস্টল প্লাগইন একটা অপশন দেখায়, এখানে দেখাচ্ছে না, যাই হোক। তো আমাদের এখানে কি হয়, ইনস্টল প্লাগইনে একটা অপশন পাবেন এই জায়গায়, ওই জায়গায় ক্লিক করলে কি হয়, আপনি ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসে আপনি গিয়ে যদি সার্চ করেন জিটিএম ফর ডাব্লিউপি বলে, তাহলে সেই জায়গায় একটা প্লাগইন খুঁজে পাবেন, এবং ওই প্লাগইনে আপনি কি করবেন, ইনস্টল করে ওই প্লাগইনটা অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? করার পর এই জায়গায় এই ধরনের একটা অপশন আপনি খুঁজে পাবেন। আচ্ছা, করার পর এই জায়গায় যদি আমি সেটিংসে যাই, এই যে আমি সেটিংসে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে আমাকে ও বলছে যে তুমি যদি তোমার ওই গুগল ট্যাগ ম্যানেজারটা তোমার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে চাও, তাহলে এখানে তোমার জিটিএম এর আইডিটা বসাও, যে গুগল ট্যাগ ম্যানেজারটা তুমি কানেক্ট করবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে নিয়ে আসি আমার জিটিএম এর আইডিটা, এই যে আমার এটা জিটিএম আইডি, কপি করে নিলাম। নেওয়ার পর এই জায়গায় আমি কি করব, ওই জিটিএম আইডিটা বসিয়ে দেবো। আচ্ছা, বসিয়ে দিলাম। বসানোর পর ও বলছে কি যে তুমি যে জিটিএম এর যে কোডটা আছে, এই কোডটা কি তোমার হেড সেকশনে বসাতে চাও? হ্যাঁ চাই। এই জন্য আমি বললাম অন। আচ্ছা, তারপর এই জায়গায় আমরা কি বলছে, যে এই জায়গায় তুমি কি কোনো কিছু চেঞ্জেস করতে চাও, যে ফুটারে বসাবো বা হেডারে বসাবো, এরকম কোনো কিছু চেঞ্জেস করতে চাও? না, আমি করতে চাই না, আমি এটা অফ করে দেবো। করার পর আমি এখানে সেভ চেঞ্জেস করে দেবো, এই যে সেভ চেঞ্জেস, ঠিক আছে? করার পর দেখবেন আপনাদের যারা প্রথমবার এই জিনিসটা সেভ করছেন, তাদের দেখবেন এই অপশনটা অটোমেটিক অফ হয়ে যাবে এরকম, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, মানে সেভ বাটনে ক্লিক করার পর এই অপশনটা অটোমেটিক অফ হয়ে যাবে, কিন্তু তা আপনাকে কি করতে হবে, আবার অনে ক্লিক করবেন, করার পর আবার আরেকবার সেভ চেঞ্জেস করবেন, তারপর দেখবেন আর অটোমেটিক অফে যাচ্ছে না। এটা একটা ওদের প্লাগইনেরই একটা প্রবলেম, যে আপনার যখন প্রথমবার অন করে অনে ইয়ে করে সেভ করবেন, তখন এটা অটোমেটিক অফ হয়ে যায়। তাই জন্য আপনি আবার অনে ক্লিক করে আপনি আরেকবার মানে দ্বিতীয়বার সেভ করে দিবেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, হওয়ার পর এখন কি হবে, যে আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা আপনার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা রাহি ভাই, এই যে প্লাগইনটার মধ্যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করলাম, এটা এও কি সেই সেম প্রসেস ফলো করছে, যে গুগল ট্যাগ ম্যানেজার যে প্রসেসটা আমাদের বলেছে যে হেড সেকশনে গিয়ে তোমার কোডটা বসাও? হ্যাঁ, এও সেম প্রসেসই ফলো করছে, যে ওর যে আপনাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের কোড আছে, মানে এই কোডটা নয়, এই কোডটা সব গুগল ট্যাগ ম্যানেজারের জন্য সেম, শুধু এই আইডিটা ডিফারেন্ট। মানে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, আমার গুগল ট্যাগ ম্যানেজার, আরো যে পৃথিবীর সব গুগল ট্যাগ ম্যানেজারের কোড সেম, শুধুমাত্র এই আইডিটা ডিফারেন্ট, তাই না? তাই জন্য এই প্লাগইনটা কি করছে, ওই সেম কোডটাই হেড সেকশনে গিয়ে বসাচ্ছে, কিন্তু সেই আইডির জায়গায় আপনার আইডিটা বসাচ্ছে, যেটা আপনি এই জায়গায় দিয়েছেন, ঠিক আছে? তো এও কি করছে, সেম প্রসেসই ফলো করছে, আপনার ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে ওই কোডটা বসিয়ে দিচ্ছে। আচ্ছা, বসানোর পর আমরা এখানে সেভ চেঞ্জেস করে দিলাম। আচ্ছা, এখন রাহি ভাই এটা আমি ভেরিফাই করব কিভাবে, যে আমার গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হয়েছে? ভেরিফাই করতে হবে না আমাকে? অবশ্যই ভেরিফাই করতে হবে। তার জন্য ভেরিফাই করার জন্য একটা ওয়ে হলো, যে আপনি এই জায়গায় দেখেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের একটা ওয়ান্ডারফুল ফিচার আছে, সেটার নাম হচ্ছে প্রিভিউ মোড। হোয়াট ইজ প্রিভিউ মোড রাহি ভাই? প্রিভিউ মোড হলো যে গুগল ট্যাগ ম্যানেজার আপনাকে একটা অপশন দিয়েছে বা একটা ফিচার্স গুগল ট্যাগ ম্যানেজারে, যে আপনি আপনার ওয়েবসাইটটাকে একটা ডেভেলপমেন্ট মোড বা ডিবাগ মোড, যেই নামই বলেন না কেন, বা প্রিভিউ মোড, এই মোডে ওপেন করতে পারেন। এতে সুবিধা কি,
আপনি যখন আপনার ওয়েবসাইটটা প্রিভিউ মোড বা ডিবাগ মোডে ওপেন করবেন, তখন আপনি কি করতে পারেন যে আপনার ওয়েবসাইটে যেই ট্র্যাকিং গুলো আপনি সেট আপ করেছেন সেগুলো সঠিকভাবে কাজ করছে কি করছে না, বা আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা আদৌ আপনার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হয়েছে কি হয়নি সঠিকভাবে, এটা আপনি চেক করতে পারবেন। আমি তো সেট আপ করে দিলাম, কিন্তু সেটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা তো আমার ভেরিফাই করতে হবে, তাই না? তো তার জন্য এই অপশনটা দেওয়া হয়েছে গুগল ট্যাগ ম্যানেজারে, যেটা নাম হলো প্রিভিউ। এই প্রিভিউ বাটনে আপনি যখনই ক্লিক করবেন, আপনার ওয়েবসাইটটা কি হবে, একটা ডিবাগ মোডে বা একটা ডিবাগিং মোডে বা একটা প্রিভিউ মোডে ওপেন হবে, যে জায়গায় আপনি চেক করতে পারবেন যে আপনার সবকিছু সঠিকভাবে কাজ করছে কিনা, আপনার গুগল ট্যাগ ম্যানেজার আপনার ওয়েবসাইটে সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা। আরো অনেক ধরনের ফিচার্স আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। ঠিক আছে, আচ্ছা। এই প্রিভিউ বাটনে ক্লিক করার আগে আপনাকে একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। সেই এক্সটেনশনটার নাম হলো, এটা নয়, সেটার নাম হলো আমাদের এইটা। ঠিক আছে, সেটা হলো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন। ঠিক আছে, এই যে এটা আমাদের এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলে আপনি গুগলে সার্চ মারবেন, তাহলে আপনি এই এক্সটেনশনটা খুঁজে পাবেন। ঠিক আছে, তো এটা আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে এখানে পিন করে নিয়েন, এই যে এটা। ঠিক আছে, কোথায় গেল, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা। করার পর এই জায়গায় আমি কি করব, এই প্রিভিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, করলাম। প্রিভিউ বাটনে ক্লিক করলাম, দেখেন আপনার আমাদের একটা নতুন ট্যাব এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর ও বলছে যে তুমি যে ওয়েবসাইটটা প্রিভিউ মোডে ওপেন করতে চাও বা ডিবাগ মোডে ওপেন করতে চাও, হ্যাঁ, তো সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দাও। আচ্ছা, দেই তাহলে, এই যে আমার ওয়েবসাইটের ইউআরএল। ঠিক আছে, দেওয়ার পর এই জায়গায় আমি কি করব, কানেক্টে ক্লিক করব, কানেক্ট। করার পর দেখেন আপনার ওয়েবসাইটটা এই যে পাশে আবার একটা নতুন ভাবে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এই জায়গায় দেখেন আমাকে কি বলছে, যে তোমার এই জায়গায় লেখা আছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, মানে তোমার ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে। কিন্তু এই জিনিসটা দেখে আপনি কিন্তু 100% শিওর হবেন না যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার আপনার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। কারণ কি অনেক সময় এরকমও হয় যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার সঠিকভাবে কানেক্ট হয়নি, তবুও এই জায়গায় কিন্তু এই পপ আপটা আসে এবং আপনাকে দেখায় যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। ঠিক আছে, তো এইটা আমাদের একটা ওয়ে অফ ভেরিফাইং, কিন্তু এটা ফাইনাল ওয়ে নয়। ঠিক আছে, তো এটা আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড দেখাচ্ছে। তার পাশে দেখেন আমাদের এই জায়গায় একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা এখন ব্লিঙ্ক করছে, দেখেন একটা জায়গায় এখানে ব্লিঙ্ক করছে। তো এই জায়গায় যদি আমি এখানে চলে আসি, দেখেন এই জায়গায় আমাকে দেখাচ্ছে কানেক্টেড। যদি এই জায়গায় আপনাকে ফাইনালি দেখায় যে হ্যাঁ কানেক্টেড, তাহলেই আপনি একমাত্র 100% শিওর হবেন যে হ্যাঁ আমার গুগল ট্যাগ ম্যানেজার আমার ওয়েবসাইটের সঙ্গে সঠিকভাবে কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দুটো ওয়ে, একটা হলো এইটা, এটা হলো নট 100% শিওর, এটা হতেও পারে না হতেও পারে, কিন্তু এই জায়গায় যে পপ আপটা আপনাকে একটু আগে দেখালাম, এই জায়গায় যদি ওই কানেক্ট অপশনটা দেখায় এবং কানেক্ট অপশন দেখানোর পর এই ধরনের বিভিন্ন ধরনের এই জায়গায় মেসেজ আসতে থাকে, তাহলে আমরা বুঝবো যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের সঙ্গে সঠিকভাবে কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সঙ্গে আমরা কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করব। এটা হলো ফার্স্ট স্টেপ। এখন রাহি ভাই, একটু আগে আপনি বললেন যে আমাদের ওয়েবসাইটে যখনই গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়, এই যে আমরা হয়, তখন গুগল ট্যাগ ম্যানেজার কিছু কোড ডাউনলোড করে। একটু আগে আপনি বললেন, কেন কি একটু আগে আপনি দেখালেন এই জায়গায় যে কিছু কোড ডাউনলোড হয়। এখন আমাদের তো এই ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে, এই যে দেখেন। ঠিক আছে, তাহলে কি এই ওয়েবসাইটে ওই কোডগুলো ডাউনলোড হয়েছে? এটা আমাকে একটু ভেরিফাই করে দেখাতে পারবেন রাহি ভাই? অবশ্যই। এটা যদি ডাউনলোড না হতো, তাহলে এই গুগল ট্যাগ ম্যানেজার কখনোই কানেক্ট হতো না। কিভাবে ভেরিফাই করবো রাহি ভাই? সবাই জানে যে কামেকে কানেক্ট করে, কিন্তু কানেক্ট হলো কেন, বা কানেক্ট যখন হবে না তো সেটা আমি ডিবাগ করবো কেমন করে, সেটা কিন্তু অনেকেই কম জানে। ঠিক আছে, কিভাবে করব? তাহলে আমি এই জায়গায় ওয়েবসাইটে আসলাম, আসার পর আবার এই রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। হ্যাঁ, করার পর ওই যে আমি ডেভেলপার টুলস বলেছিলাম, যে ডেভেলপার টুলসে একটু আগে আমরা হেড সেকশন দেখে আসলাম, সেই জায়গায় আসবো আবার। আসার পর দেখেন এই জায়গায় আমরা একটা নেটওয়ার্ক বলে একটা ট্যাব খুঁজে পাবো, এই যে নেটওয়ার্ক। একটু আগে এলিমেন্টসে দেখছিলাম, এখন নেটওয়ার্ক ট্যাবে যাব, এই নেটওয়ার্ক ট্যাবে। হুম,
করার পর এই জায়গায় কি করব, আমাদের ওয়েবসাইটটা আবার একটু রিলোড দিব। ঠিক আছে, এই যে রিলোড দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এই জায়গায় আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে রিলোড দেওয়ার পর এই জায়গায় আমরা আমাদের দেখেন অনেক কিছু, এখানে অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে। এইগুলোকে বলা হয় এইচটিটিপি রিকোয়েস্ট। ঠিক আছে, এইচটিটিপি রিকোয়েস্ট কি এগুলো আমরা পরে আলোচনা করব। এখন জাস্ট মনে রাখেন এগুলোকে বলা হয় এইচটিটিপি রিকোয়েস্ট। ঠিক আছে, আচ্ছা, আসার পর এই জায়গায় দেখেন ফিল্টার করার অপশন আছে। তো এই জায়গায় যদি আমি একটু ফিল্টার করি, এই যে আমাদের ইউআরএলটা কি ছিল, gtm.js, এই এই নামে আমাদের ইউআরএলটা ছিল, তাই না? www.googletagmanager.com/gtm.js, তাই না? তা এই জায়গায় যদি আমি এখানে চলে আসি, ঠিক আছে, gtm.js বলে এই যে দেখেন ফিল্টার করার মাত্রই আমাকে ওই রিকোয়েস্টটা এখানে দেখাচ্ছে, gtm.js। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমি যে ইউআরএলটা এখানে দিয়েছিলাম, যখন আপনাদের ওই কোডটা ডাউনলোড করার জন্য ইউআরএলটা দিয়েছিলাম, এই যে দেখেন, ঠিক আছে, www.googletagmanager.com gtm.js id is equal to এটা। ঠিক আছে, দেখেন এখানেও সেম www.google.gtm.id is equal to এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই রিকোয়েস্টটা কিন্তু কি করেছে, গুগল ট্যাগ ম্যানেজার আপনার ওয়েবসাইট থেকে সেন্ড করেছে। কোথায় সেন্ড করেছে? গুগল ট্যাগ ম্যানেজারের যে সার্ভার আছে, সেই সার্ভার যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, ইউএসএ তে থাকতে, হোয়াট এভার দ্য রিজন ইজ, তাহলে গুগলের সার্ভারে সেন্ড করেছে। সেন্ড করার পর যে কোডটা, এই যে কোডটা, এই কোডটা আপনার ওয়েবসাইটে ডাউনলোড হয়েছে। কেমন করে এখানে কি দেখা দেখা যাবে রাই ভাই? হ্যাঁ, দেখতে পাবো আমরা। যদি আমি রেসপন্সে চলে আসি, এই যে রেসপন্সে দেখেন আপনি ওই সেম কোডটা যেটা আপনার এই জায়গায় আপনি দেখতে পাচ্ছিলেন, সেই সেম কোডটাই আপনি এখানে দেখতে পারবেন। এখানে যদি আমি দেখাই, এই যে কপিরাইট 2012 গুগল ইনক্লুড অল অল, এই দেখেন কপিরাইট 2012 গুগল ইনক অল রাইট রিজার্ভ। ঠিক আছে, তাহলে এটা হলো সেম কোড যেটা আপনি এই জায়গায় আমি আপনাকে দেখিয়েছিলাম। ঠিক আছে, যে ভার্সন 1, এই দেখেন ভার্সন 1। ঠিক আছে, ওই সেম কোড। তার মানে কি হলো, যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার সঠিকভাবে কাজ করার জন্য যে কোডটা প্রয়োজন হচ্ছিল, সেই কোডটা আপনার ওয়েবসাইটে ডাউনলোড হয়ে গেছে। হওয়ার ফলেই গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু এই জায়গায় কানেক্টেড হয়েছে। আদারওয়াইজ গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু কখনোই আপনার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হতো না, এবং গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে যে ফিচার্স গুলো আছে সেগুলো কখনোই আপনি এনেবল করতে পারতেন না আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে, শুধু এটা জানলাম না যে কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করব, এবং তার পাশাপাশি এটাও জানলাম যে হোয়াট ইজ দ্য রিজন যে আমাকে এই কোডটা বসাতে হবে, এবং এটাও আমি ইন ফিউচারে ডিবাগ করতে পারবো যদি আমার গুগল ট্যাগ ম্যানেজার সঠিকভাবে কানেক্ট না হয়, কোন জায়গায় গিয়ে আমাকে কি জিনিস চেক করতে হবে, যে যে ওই ওই জিনিসটা যদি সঠিকভাবে ডাউনলোড না হয়, তাহলে আমার গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হবে না। তার মানে আমি ডিবাগিং প্রসেসটাও জেনে ফেললাম, এবং কোথা থেকে কি চেক করতে হবে সেটাও আমি জেনে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। আচ্ছা, এটা হলো আমাদের প্রথম স্টেপ, টু কানেক্ট গুগল ট্যাগ ম্যানেজার উইথ আওয়ার ওয়েবসাইট। ঠিক আছে, দ্বিতীয় স্টেপ হলো যে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি করতে হবে, ডেটা লেয়ার এনেবল করতে হবে। আচ্ছা, ডেটা লেয়ার কি, কেন এনেবল করব, এগুলো সম্বন্ধে আমরা কিন্তু আগেই আলোচনা করেছি। ঠিক আছে, কিন্তু কেমন করে এনেবল করব সেটা এখন আমরা দেখব। আচ্ছা, এখন আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, এই জায়গায় আমরা যে প্লাগইনটা ইউজ করছি টু কানেক্ট দ্য গুগল ট্যাগ ম্যানেজার উইথ আওয়ার ওয়েবসাইট, এই প্লাগইনে আরেকটা ফিচার্স আছে। সেই ফিচারটা হলো ডেটা লেয়ার এনেবল করা। কি ফিচার? এই প্লাগইনটা যেটা আমরা ইউজ করছি টু কানেক্ট গুগল ট্যাগ ম্যানেজার উইথ আওয়ার ওয়েবসাইট, এই প্লাগইনে আরেকটা ফিচার হলো যে আমি আমার ওয়েবসাইটে ডেটা লেয়ার এনেবল করতে পারবো ইউজিং দিস পার্টিকুলার প্লাগইন। কিভাবে করব? আচ্ছা, তার জন্য আমাকে কি করতে হবে, আমি এই বেসিক ডেটাতে চলে আসবো। ঠিক আছে, বেসিক ডেটা। আচ্ছা, এখন আপনার ডেটা লেয়ার কি? এর আগেই আমি বলেছিলাম ডেটা লেয়ার ইজ এ প্লেস ওয়্যার অল আওয়ার ওয়েবসাইট অ্যাক্টিভিটি ডেটা ইজ স্টোরড, তাই না? একটা লেয়ার, যে লেয়ারে আমাদের ওয়েবসাইটে যত ধরনের ইভেন্ট হচ্ছে বা অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলো স্টোর থাকে। ঠিক আছে, এবং পরে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে
সেই জায়গা থেকে ডেটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আপনার ডেটা লেয়ারে কি ধরনের ডেটা চাচ্ছেন সেটা এই প্লাগইনকে বলতে হবে যে ভাই আমি এই ধরনের অ্যাক্টিভিটি যদি আমার ওয়েবসাইটে হয় তাহলে আমি এই ধরনের অ্যাক্টিভিটি গুলো রিলেটেড ডেটাগুলো আমার ডেটা লেয়ারে চাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম দেখেন পোস্ট রিলেটেড, মানে এটা বেসিক্যালি ব্লগ রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়, যে যেখানে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করি। যদি আমরা একটা ব্লগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যদি কোনো একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করি সেখানে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করি। তো এই পোস্ট রিলেটেড ইনফরমেশন যদি আমি আমার ডেটা লেয়ারে চাই, যেমন হোয়াট হোয়াট টাইপ অফ ইনফরমেশন, যে আমার এই যে পোস্টটা দিল সেই অথরটার আইডি কি, যে পোস্টটা দিয়েছে ওই পোস্টের অথারের নাম কি ছিল, ওই পোস্টটা কবে দেওয়া হয়েছিল, ওই পোস্টটার টাইটেল কি ছিল, ওই পোস্টটার কাউন্ট কি ছিল, পোস্ট আইডি কি ছিল, পোস্ট ফরম্যাট কি ছিল, পোস্টের টার্মস কি ছিল। এই ধরনের ডেটা যদি আপনি আপনার ওয়েবসাইটে পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট এইগুলোকে আপনাকে টিক দিয়ে দিতে হবে যে এই ডেটাগুলো আমি চাই, আমার ওয়েবসাইটে এই ডেটাগুলো আমি চাই বা আমার ডেটা লেয়ারে এই ডেটাগুলো চাই। তাহলে আমি টিক করে এই জায়গায় সেভ চেঞ্জেস করে দেবো। তাহলে এই রিলেটেড ডেটা আপনার ওয়েবসাইটটা যখনই লোড হবে আপনার এই রিলেটেড ডেটা কি করবে, এই প্লাগইনটা আপনার ডেটা লেয়ারে অটোমেটিক স্টোর করে দেবে, ঠিক আছে। আচ্ছা, সেই ধরনের যদি আপনার ওয়েবসাইটে কোনো সার্চ রিলেটেড ফাংশনালিটি থাকে, যে আপনার ওয়েবসাইটে কোনো কিছু মানুষজন কোনো কিছু জিনিস সার্চ করতে পারবে, সেটা ব্লগ সার্চ হতে পারে, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো একটা প্রোডাক্ট সার্চ হতে পারে, যে কোনো ধরনের সার্চ ফাংশনালিটি আপনার ওয়েবসাইটে আছে। তো এই ধরনের সার্চ রিলেটেড ডেটা যদি আপনার ডেটা লেয়ারে আপনি চান তাহলে আপনি এটাকে এনেবল করে সেটাকে সেভ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সেরকম আপনার ওয়েবসাইটে কে ভিজিট করছে সেই ভিজি রিলেটেড ইনফরমেশন যদি আপনার দরকার হয়, মনে করেন আমার ওয়েবসাইটে কে আসলো না আসলো সেটা ধরনের সেই রিলেটেড ইনফরমেশন আমি চাই আমার ডেটা লেয়ারে, তাহলে সেটা আমি এখানে নিতে পারবো। যেমন যে আসছে আপনার ওয়েবসাইটে যদি লগ ইন ফাংশনালিটি থাকে, যে আমার ওয়েবসাইটে লগ ইন ফাংশনালিটি আছে, তাহলে যে আমার ওয়েবসাইটটা এখন কারেন্টলি ভিজিট করলো সে কি আমার ওয়েবসাইটে লগ ইন অবস্থায় আছে, না লগ ইন অবস্থা নাই, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ লগ ইন, ঠিক আছে। তাহলে এখানে লগড ইন স্ট্যাটাস মানে আপনার লগ ইন অবস্থায় আছে না নাই। তো এই ধরনের ইনফরমেশন অটোমেটিক আপনার ডেটা লেয়ারে চলে যাবে বাই দিস পার্টিকুলার প্লাগইন, ঠিক আছে। সেরকম যে ইউজারটা লগড ইন আছে তার রোল কি, একটা ওয়েবসাইটে একজন ইউজারের বিভিন্ন রোল হতে পারে, সে কাস্টমার হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, সে মার্কেটার হতে পারে, হোয়াট এভার রিজন। হোয়াট ইজ দ্য রোল, যে আপনার লগ ইন হয়েছে সে তার রোলটা কি, যে লগ ইন অবস্থায় আছে তার ইউজার আইডি কি, যে লগ ইন আছে তার ইউজার নেম কি, যে লগ ইন আছে তার ইউজার ইমেল কি, সেই ইউজারটা কবে তৈরি হয়েছে আমাদের ওয়েবসাইটে, তা ওই ইউজারের আইপি অ্যাড্রেস কি। তো এই রিলেটেড ইনফরমেশন যদি আপনার ডেটা লেয়ারে আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো টিক চিহ্ন দিবেন, দিয়ে আপনি আপনার সেভ করে দেবেন, তাহলে ওই রিলেটেড ইনফরমেশন আপনার ডেটা লেয়ারে চলে আসবে, ঠিক আছে। সাধারণত সাধারণত আমরা এই ধরনের ইনফরমেশন আমাদের দরকার হয় না, এই যে যেগুলো আমি বললাম এগুলো সাধারণত ব্লগ রিলেটেড ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয়, এবং ব্লগ রিলেটেড ওয়েবসাইটে আমাদের ট্র্যাকিং হয়, কিন্তু অত এক্সটেন্সিভ ট্র্যাকিং হয় না ই কমার্স ওয়েবসাইটের মতো, ঠিক আছে। এই জন্য আমাদের, কিন্তু আপনি যদি চান নিতে পারেন, কোনো অসুবিধা নাই সেটাতে, কোনো হার্ম নেই, ঠিক আছে। সাধারণত আমরা কি হয় ভিজিটরের মধ্যে আমরা কি লগড ইন ইউজার আইডি, কেন কি একটা ইউজারকে আইডেন্টিফাই করার জন্য তার যে ইউনিক আইডি হয় তো সেই আইডিটা প্রয়োজন হয়, একটা ইউজারের ইউজার নেম প্রয়োজন হয়, এবং একটা ইউজার যে লগ ইন হচ্ছে তার ইমেল কি, তো সেটা আমাদের প্রয়োজন হয় ফর ইন আওয়ার ডেটা লেয়ার টু সেন্ড টু ডিফারেন্ট প্ল্যাটফর্ম, আমরা যেন বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারি তার জন্য আমাদের এই ইনফরমেশন গুলো প্রয়োজন হয়। কিন্তু মনে রাখবে এই ফিচার্স গুলো তখনই এনেবল হবে যদি আপনার ওয়েবসাইটে লগ ইন ফাংশনালিটি থাকে। দেখা গেল রাইবে আমি এগুলো এনেবল করে দিয়েছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কেন কি আমার ওয়েবসাইটে যদি লগ ইন ফাংশনালিটি না থাকে তাহলে কেমন করে এই ডেটা গুলো আমাদের ডেটা লেয়ারে আসবে, তাই না। লগ ইন ফাংশনালিটি থাকতেই হবে, তবেই আপনি কিন্তু এই ইনফরমেশন গুলো আপনার ডেটা লেয়ারে পাবেন, ঠিক আছে। সেরকম আপনি যদি আপনার ওয়েবসাইট মানে আপনার ওয়েবসাইটটা যে ওপেন করেছে সে কি ধরনের ব্রাউজার ইউজ করে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়েছে, কোন ধরনের ওএস ইউজ করছে, কি ধরনের ডিভাইস ইউজ করছে, তো এই ইনফরমেশন যদি আপনার প্রয়োজন হয়, আপনার যদি ওয়েদার রিলেটেড কোনো ইনফরমেশন প্রয়োজন হয়,
সাইট রিলেটেড কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের এখানে যেটা আছে। তো সাধারণত এগুলো আমাদের প্রয়োজন হয় না, এগুলো হলো অত ইউজফুলও নয়, এবং এই ব্রাউজার ওএস ডিভাইস এর রিলেটেড ইনফরমেশন অটোমেটিক জিও4 বা গুগল অ্যানালিটিক্স ট্র্যাক করে, তো সেগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। আচ্ছা, ইভেন্টসে চলে আসি। যেমন এখানে আমার যখন একজন ইউজার কোন যখনই আমাদের ওয়েবসাইটে লগ ইন করে, তো ওই লগ ইন অবস্থায় মানে যখনই লগ ইন করলো, তো এই রিলেটেড কি একটা ইভেন্ট আমি আমার ডেটা লেয়ারে চাই? হ্যাঁ, যদি চাই তাহলে আমি এখানে ক্লিক চিহ্ন দিয়ে দেবো, যে যখনই আমাদের ওয়েবসাইটে লগ ইন ফাংশনটি আছে, দেখা গেল সে ক্লিক করে লগ ইন করলো, তো লগ ইন যখনই হবে, সাকসেসফুল লগ ইন হয়ে যাবে, তখন আপনার কি করবে, এই প্লাগইনটা একটা লগড ইন ইভেন্ট আপনার ডেটা লেয়ারে সেন্ড করে দেবে, ঠিক আছে। সেরকম যখন একজন ইউজার নতুন রেজিস্ট্রেশন করবে আপনার ওয়েবসাইটে, তো সেই রিলেটেড ইভেন্ট যদি আপনি আপনার ডেটা লেয়ারে পেতে চান, তাহলে আপনি এটাকে এনেবল করে দিবেন, যে আমার ওয়েবসাইটে যখনই একজন ইউজার নতুন রেজিস্ট্রেশন করবে, তখনই আমি যে যখন সে সাকসেসফুল রেজিস্ট্রেশন করে নেবে ফর্মটা ফিল আপ করার পর, তখন আমি একটা ইভেন্ট চাই আমার ডেটা লেয়ারে, তাহলে সেই ইভেন্টটা আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনি এটা টিক চিহ্ন দিয়ে দেন, ঠিক আছে। তারপর সেরকম যদি আপনার ফর্ম ফিল ইভেন্ট যদি আপনার দরকার হয়, যে মানুষজন যখনই কোনো একটা ফর্ম ফিল করবে, তখনই সেই রিলেটেড যদি আপনার ইভেন্ট প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। সাধারণত এগুলো আমাদের প্রয়োজন হয় না, যদি আপনি নিতে চান নিতে পারেন। সেরকম আপনি এখানে মিডিয়া ইভেন্টস আছে, যে ইউটিউব ভিডিও রিলেটেড যদি আপনি ইভেন্ট চান, ভিমিও ভিডিও যদি আপনার ওয়েবসাইটে ইউটিউব ভিডিও এমবেড করা আছে, বা ভিমিও ভিডিও এমবেড করা আছে, বা সাউন্ড ক্লাউড কিছু এমবেড করা আছে, তো সেই রিলেটেড যদি আপনি ইভেন্ট পেতে চান, এগুলো এনেবল করে দিবেন, সেভ করবেন, সেই রিলেটেড ডেটা আপনার ডেটা লেয়ারে চলে আসবে। সেরকম স্ক্রল ট্র্যাকিং আছে, স্ক্রল ট্র্যাকিং আপনাকে এখান থেকে করার প্রয়োজন নাই, কারণ কি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে ওই ফিচার্সটা আছে, যেটা আপনি ইউজ করে স্ক্রল ট্র্যাক করতে পারবেন, তো এখান থেকে আমাদের এর দরকার নেই। সিকিউরিটি আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো, সেটা হলো এই ইন্টিগ্রেশন, ঠিক আছে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনের মধ্যে আপনাকে দুটো পার্ট সবার থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা হলো এই কন্ট্যাক্ট ফর্ম 7, আর একটা হলো কমার্স, ঠিক আছে। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম 7 কি হয়? কন্ট্যাক্ট ফর্ম 7 হলো একটা ফর্ম যেটা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করি টু গেট দ্য ডিটেলস অফ লিড, ঠিক আছে। যে আমরা ওয়েবসাইটে যদি আমাদের কোনো একটা ফর্ম এমবেড করতে চাই, তখন আমরা সাধারণত মানে এটাই যে করতে হবে এরকম নয়, এরকম হাজারো ফর্ম আছে, তো যদি কোনো একজন ক্লায়েন্ট তার ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে ফর্ম এমবেড করে থাকে, তাহলে ওই কন্ট্যাক্ট ফর্ম 7টা যখনই মানুষজন সাবমিট করবে, তখন একটা ইভেন্ট আপনার ডেটা লেয়ারে যদি আপনি চান, তাহলে আপনি এটাকে এনেবল করে সেভ চেঞ্জেস করে দিবেন। তার মানে যখনই মানুষজন ওই ফর্মটা সাবমিট করবে, কিন্তু শর্ত হলো ওই ফর্মটা কন্ট্যাক্ট ফর্ম 7 হতে হবে, ঠিক আছে। এই কন্ট্যাক্ট ফর্ম 7 হলো যে কোনো একটা ফর্মের ভ্যারাইটি নয়, কন্ট্যাক্ট ফর্ম 7 হলো একটা কোম্পানির নাম, ঠিক আছে, বা একটা একটা অর্গানাইজেশন যারা এই ধরনের ফর্ম ফিচার প্রোভাইড করে থাকে, ঠিক আছে। তো এই ধরনের যদি আপনি ফর্ম সাবমিট ইভেন্ট চান, আচ্ছা, এখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে যদি আপনাকে ই কমার্স বেস ওয়েবসাইট তৈরি করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনাকে ই কমার্স বেস ওয়েবসাইট তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা পার্টিকুলার প্লাগইন ইউজ করতে হয়, সেটার নাম হলো উকমার্স। এই যে উকমার্স, ঠিক আছে। তো এই উকমার্স প্লাগইন ইউজ করেই একমাত্র আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি করতে পারবেন, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনার ওয়েবসাইটে যে ই কমার্স ওয়েবসাইট তৈরি করলেন, এখন এই ই কমার্স রিলেটেড যদি ইভেন্ট আপনি পেতে চান আপনার ডেটা লেয়ারে, তাহলে আপনাকে এই জায়গায় কিছু এনেবল করতে হবে। কি করতে হবে? প্রথম জিনিসটা হলো ট্র্যাক ই কমার্স, যে আমার ওয়েবসাইটে যদি একটা ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে আমি কি ই কমার্স রিলেটেড ইভেন্ট ট্র্যাক করতে চাই? হ্যাঁ চাই, তাহলে আমি এখানে এনেবল করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন এখানে প্রোডাক্ট পার ইমপ্রেশন, এটা আমরা জিরোই রাখবো, এটা আমাদের আহ বেশি করার প্রয়োজন নাই। যদি আমরা এটা বেশি করি, তাহলে আমরা এই মনে করেন প্রত্যেকটা ইমপ্রেশনের জন্য আমাদের আর আরেকটা একটা করে ইভেন্ট আসবে ডেটা লেয়ারে, সেটা অ্যানোয়িং, এটা দরকার নেই, ঠিক আছে। কার্ট কন্টেন্ট ইন দ্য ডেটা লেয়ার দরকার নেই, ইনক্লুড ফুল ক্যাটাগরি পাথ দরকার নেই, ট্যাক্সোনমি এগুলা দরকার নেই। হ্যাঁ, কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার এটা দরকার। কি কাস্টমার ডেটা মানে, যে যখনই আমাদের ওয়েবসাইট মানে ইউজার আমাদের ওয়েবসাইটে আসার পর তার ইনফরমেশন গুলো
ফিল আপ করবে। কোথায় ফিল আপ করে সাধারণত? যে একটা ই কমার্স বেসড ওয়েবসাইট হলে সে যখন একটা প্রোডাক্ট পারচেজ করতে যায় তখন সে তার ফোন নাম্বার, ইমেল, তার বাড়ির ঠিকানা এইসব ইনফরমেশন গুলো প্রোভাইড করে, তাই না, ফর দ্য ডেলিভারি, তাই না? তো সেই ইনফরমেশন গুলো যদি আমি আমার ডেটা লেয়ারে নিতে চাই তাহলে আমি এটাকে কি করব, এনেবল করে দিব কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার। ঠিক আছে। ওয়াটার ডেটা ইন ডেটা লেয়ার, হ্যাঁ আমি চাই যে মানুষজন আমার ওয়েবসাইটে যখন কোনো একটা প্রোডাক্ট পারচেজ করবে ওই পারচেজ রিলেটেড ইনফরমেশন আমি আমার ডেটা লেয়ারে চাই। যে ওই প্রোডাক্টটার নাম কি ছিল যেটা পারচেজ করেছে, ওই প্রোডাক্টটার প্রাইস কত ছিল, ওই প্রোডাক্টটার ট্যাক্স কত ছিল, ওই প্রোডাক্টটার মধ্যে কোনো শিপিং চার্জ ছিল কি ছিল না, ঠিক আছে, এই ধরনের ইনফরমেশন আমি আমার ডেটা লেয়ারে চাই, তাই না? তাহলে যদি আমি চাই তাহলে আমি এটাকে এনেবল করে দেবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে এখানে আমরা যদি আমি এক্সক্লুড করতে চাই, মানে ট্যাক্সটাকে যদি আমি রেভিনিউ থেকে এক্সক্লুড করে দিয়ে দিতে চাই তাহলে এটা আপনি করতে পারেন। এটা নট নেসেসারিলি, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারেন। যে একটা রেভিনিউ এর মধ্যে কি হয়, ট্যাক্সও ইনক্লুডেড থাকে আবার শিপিং চার্জও ইনক্লুডেড থাকে, তাই না? তো এখন যদি আপনি চান যে না ভাই আমি ট্যাক্সটাকে এক্সক্লুড করে দিতে চাই রেভিনিউ থেকে, তাহলে আপনি এটা করতে পারেন। ঠিক আছে। তারপর এগুলো আমাদের কোনো কিছু চেঞ্জেস করার দরকার নাই। যেমন শিপিং চার্জও যদি আপনি রেভিনিউ থেকে এক্সক্লুড করে দিতে চান করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। আচ্ছা, তারপর হলো ইউজ এসকিইউ ইনস্টেড অফ আইডি। যদি আপনার প্রোডাক্টের কোনো স্টক কিপিং ইউনিট থাকে, ভ্যালু থাকে, তাহলে সেটা ইউজ করা হবে ইনস্টেড অফ আইডি। হ্যাঁ, এটা টিক চিহ্ন দিবেন। ঠিক আছে। আহ এটা আমাদের মানে এটা আমাদের এনেবল করা দরকার নেই যে ডু নট ফ্ল্যাগ অর্ডার অ্যাজ বিং ট্র্যাকড। অ্যান্ড এটা আপনাকে লাস্ট করতে হবে যে ক্লিয়ার ই কমার্স অবজেক্ট বিফোর নিউ ইভেন্ট। মানে আপনার যখনই ডেটা লেয়ারে কোনো একটা ইভেন্ট যাবে তার আগে কি করবে ও প্রিভিয়াস যে ইভেন্ট গুলো ছিল সেগুলোকে ক্লিয়ার করবে, মানে প্রিভিয়াস ইভেন্ট গুলো নয়, ডেটা লেয়ারের মধ্যে যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আপনার এখানে ক্লিয়ার করে ফেলবে, বা ই কমার্স অবজেক্টের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করে থাকবে, ক্লিয়ার করে দিবে। তারপর আপনার নতুন কোনো একটা ইভেন্ট সেন্ড করবে। ঠিক আছে। তো সেটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এটাকে সেভ চেঞ্জেস করে দেবেন। এই যে সেভ চেঞ্জেস। ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হলো, সেভ চেঞ্জেস করে দিলাম। ইন্টিগ্রেশনে আসলে আপনি আবার একবার চেক করে নেবেন। তারপর সেরকম আমাদের এই জায়গায় আর এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলো আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করব। আর এই জায়গায় আমাদের কোনো কিছু সেরকম প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে। মেইনলি যে দুটো জিনিস আমাদের ইউজ করব আমরা, একটা হলো টু কানেক্ট দ্য গুগল ট্যাগ ম্যানেজার with our WordPress website. Second thing is that to enable the data layer in our e-commerce based website through this particular plugin. ঠিক আছে। এই দুটো কাজের জন্য এই পার্টিকুলার প্লাগইনটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখন রাহি ভাই আমরা তো এনেবল করে দিলাম ডেটা লেয়ার, ঠিক আছে, সবকিছু টিক টিক দিয়ে আমরা সেভ করে দিলাম, কিন্তু আমি ভেরিফাই করব কিভাবে? সবসময় ভেরিফাই জিনিসটা আমার মাথায় থাকতে হবে, যে ভেরিফাই করবো কিভাবে যে আমার ডেটা এনেবল হলো কি হলো না। তাহলে সেটাকে আমি ভেরিফাই করার জন্য কি করব, এটা আমাদের লগ আউট করে নেই, আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই এই জায়গায়। ঠিক আছে। ভেরিফাই করার জন্য কি করব আমরা, আমরা আবার আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ফিরে আসব। আসার পর এই জায়গায় আমরা এখানে প্রিভিউ বাটনে ক্লিক করব। ঠিক আছে। প্রিভিউ বাটনে ক্লিক করার পর আমরা আবার ওয়েবসাইটে ইউআরএল দিব, দেওয়ার পর এই জায়গায় কানেক্টে ক্লিক করব। করার পর এইবার আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা এই প্রিভিউ উইন্ডোতে ওপেন হয়ে যাবে। এখানে কানেক্টেড দেখাচ্ছে। এবার আমরা এই জায়গায় যদি চলে আসি, এই জায়গাও কানেক্টেড দেখাচ্ছে। এখন এই যে বাঁ দিকে যে যে জিনিসগুলো দেখছেন এইগুলোই হলো সেই ইভেন্ট যেগুলো আপনার ওয়েবসাইটে হচ্ছে। ঠিক আছে। আমি আপনারা যদি মনে থাকে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে কিছু ইভেন্ট আছে যেগুলো গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক ফায়ার করে, এটা কিন্তু কোনো ইউজার ফায়ার করেনি। সেই ইভেন্ট গুলোকে আমরা এই জায়গায় দেখতে পারবো। কি কি ইভেন্ট বলেছিলাম আমি, একটা হলো কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, কন্টেইনার লোডেড, ডম রেডি এবং উইন্ডো লোডেড। এই পাঁচটা ইভেন্ট আপনার অটোমেটিক গুগল ট্যাগ ম্যানেজার ফায়ার করে, এগুলো কিন্তু কোনো একটা ইউজার ফায়ার করে না, এই জন্য এগুলোকে বলা হয় অটোমেটিক ইভেন্টস। ঠিক আছে। আর একটা হলো ইউজার ফায়ার্ড ইভেন্টস। ঠিক আছে। ইউজার ফায়ার ইভেন্ট কি রকম, যদি মনে করেন যেমন আমরা এখানে একটা ইভেন্ট পাচ্ছি ভিউ আইটেম লিস্ট, মানে হলো যে যখনই এই ইভেন্টটা কখন ফায়ার হবে,
যখনই মানুষজন কোনো একটা ক্যাটাগরি পেজে যাবে, ঠিক আছে, যে আমাদের যখনই মানুষজন একটা কোনো ক্যাটাগরি পেজে যাবে, এরকম মাল্টিপল প্রোডাক্ট যেখানে থাকবে, সেই প্রোডাক্ট সেই পেজে যখন যাবে, তখন আমাদের এই ইভেন্টটা ফায়ার করাতে হবে। সেই ইভেন্টটার নাম হলো ভিউ আইটেম লিস্ট। কেমন করে বুঝলেন রাহি ভাই? এগুলো কোথায় লেখা আছে সেগুলো আমরা পরে দেখবো, যে কোন সময় কোন ইভেন্ট ফায়ার করাতে হবে, কোথায় এই ইনফরমেশনটা পাবো, ওই ইভেন্টের সঙ্গে কি কি ডেটা আমাদের ডেটা লেয়ারে সেন্ড করতে হবে, এই ইনফরমেশন গুলো আমরা দেখবো। ঠিক আছে, কিন্তু আপনি মনে রাখেন এখন জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের যখনই কোনো একটা এরকম ক্যাটাগরি পেজে আসবে যে জায়গায় মাল্টিপল প্রোডাক্ট একসঙ্গে দেখাচ্ছে, সেই জায়গায় আমাদের কি করতে হয়, ভিউ আইটেম লিস্ট বলে একটা ইভেন্ট সেন্ড করতে হয়। এবং এই জায়গায় যদি আমি একটু এই দেখেন এপিআই কল বলে আছে, এই জায়গায় ডেটা লেয়ার পুশ, এই জায়গায় যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে আমি এই জায়গায় আমাদের ওই প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন আপনি এখানে খুঁজে পাবেন, যে এই প্রোডাক্টটার কি কারেন্সি ছিল, এই প্রোডাক্টটার নাম কি ছিল, প্রোডাক্টটার প্রাইস কি ছিল, প্রোডাক্টটার লিস্ট নেম কি ছিল, প্রোডাক্টটার ব্র্যান্ড কি ছিল, এইসব ইনফরমেশন আপনি এখানে পাবেন। ঠিক আছে, এবং এই জায়গায় আমাদের আরো কিছু জিনিস আমরা এখানে দেখতে পারবো। সেটা হলো যে দেখেন, এই জায়গায় আমাদের কয়েকটা কয়েকটা ট্যাব আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে হলো ট্যাগস বলে একটা ট্যাব দেখতে পাচ্ছি, ভ্যারিয়েবলস বলে একটা ট্যাব দেখতে পাচ্ছি, ডেটা লেয়ার বলে একটা দেখতে পাচ্ছি, কনসেন্ট আর একটা কনসোল বলে। ঠিক আছে, ট্যাগস যে ট্যাবটা দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা কি চেক করতে পারি, যে আমাদের যে পরবর্তীকালে এই যে ট্যাগস গুলো তৈরি করব, সেই ট্যাগস গুলো সঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা, সেই জিনিসটা আমি ভেরিফাই করতে পারবো এই ট্যাগ সেকশনে এসে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা দেখেছিলাম ভ্যারিয়েবলস বলে। তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে ভ্যারিয়েবল গুলো আমরা তৈরি করব, সেই ভ্যারিয়েবল গুলোর মধ্যে কি ইনফরমেশন আছে, সেটা যদি আমাকে চেক করতে হয়, তাহলে আমি ভ্যারিয়েবলস সেকশনে আসবো, এবং এই জায়গায় প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভেতরে কি ইনফরমেশন স্টোর করা আছে বা কোন ডেটা স্টোর আছে, সেটা আমি এখান থেকে চেক করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ডেটা লেয়ার বলে যে অপশনটা আছে, সেই জায়গায় যদি আমি যাই, তাহলে আমাদের ডেটা লেয়ারে কি কি ইনফরমেশন আছে সেটা আমি এখান থেকে চেক করতে পারবো। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ডেটা লেয়ারে কি কি ইনফরমেশন আছে। ঠিক আছে, এই যে আমাদের যত ইনফরমেশন এখানে আছে, সেই ইনফরমেশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দুটো যে পরের যে দুটো ট্যাব আছে, এটা আমরা এখন আলোচনা করব না। যখন আমরা কনসেন্ট মোড বা কুকি কনসেন্ট মোড সেকশনে যাব, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। এখন এটা আমাদের প্রয়োজন নাই। এখন আপনাকে সবসময় এই তিনটা ট্যাব আপনার কাজে লাগবে। একটা হলো ট্যাগস, একটা হলো ভ্যারিয়েবলস, আর একটা হলো ডেটা লেয়ার। এই তিনটা ট্যাব দিয়ে আপনি সবকিছু কাজগুলো করবেন, বা চেক করার জন্য, ভেরিফাই করার জন্য, দেখার জন্য আপনি এই তিনটা ট্যাবই ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ইভেন্ট আসছে। সেরকম যদি আমি একটা প্রোডাক্ট পেজে যাই, একটা প্রোডাক্ট পেজে গেলাম, তো এই প্রোডাক্ট পেজে আসার পরও আমি দেখতে পাচ্ছি আমার গুগল ট্যাগ ম্যানেজার কানেক্টেড আছে। আসার পর আমি যদি এখানে যাই, তাহলে দেখেন আমাদের এই জায়গায় এটা কিন্তু অন্য পেজে চলে গেছে, এটা কিন্তু অন্য পেজ। দেখেন এটা একটা অন্য পেজ, একটা অন্য পেজ। ঠিক আছে, তো অন্য পেজে আমরা এই জায়গায় চলে এসেছি। আসার পর দেখেন আমরা একটা ইভেন্ট পাচ্ছি ভিউ আইটেম। যখনই আমরা কোনো একটা প্রোডাক্ট পেজে যাব, তখন আমাদের একটা ইভেন্ট ফায়ার করতে হবে, যেটার নাম হলো ভিউ আইটেম। ঠিক আছে, এই যে ভিউ আইটেম, এই জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে আমি ডেটা লেয়ার সেকশনে আমাদের ভিউ আইটেম রিলেটেড, মানে যে প্রোডাক্টটা আমরা দেখছি বা ওপেন করেছি, সেই রিলেটেড ইনফরমেশন আমাদের ডেটা লেয়ারে চলে এসেছে। যেমন ওই প্রোডাক্টটার কারেন্সি কি ছিল, যে প্রোডাক্টটা আমরা ওপেন করেছি সেই প্রোডাক্ট কারেন্সি কি, আইএনআর, চলে এসেছে। ওই প্রোডাক্টটার প্রাইস কত ছিল, 84.9, দেখেন চলে এসেছে 84.9। ঠিক আছে, ওই প্রোডাক্টটার নাম কি ছিল, ব্রিনসে জাপানিজ, এটা। ঠিক আছে, এই যে ব্রিনে বার্ডনেস জাপানিজ। ঠিক আছে, তারপর ওই প্রোডাক্টটার আইডি কি, তারপর ওই প্রোডাক্টটার প্রাইস কি, ওই প্রোডাক্টটার ক্যাটাগরি কি, সব আমাদের কিন্তু এই জায়গায় ইনফরমেশন চলে এসছে। ঠিক আছে, এবং এখন এই ইনফরমেশন গুলো আপনি কি করতে পারেন, বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্ম মানে কি, গুগল অ্যাডসে সেন্ড করতে পারেন, ফেসবুক অ্যাডসে সেন্ড করতে পারেন, গুগল অ্যানালিটিক্সে সেন্ড করতে পারেন, আর অন্য কোনো যে কোনো জায়গায় আপনি যেখানে সেন্ড করতে চান সেই জায়গায় সেন্ড করতে পারেন। ঠিক আছে, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হবে সেগুলো ক্যাপচার করব, এবং ওই ইভেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো আমাদের ডেটা লেয়ারে স্টোর থাকবে, এবং পরবর্তী সময়ে আমরা কি করব, ওই ডেটা লেয়ার থেকে ডেটা গুলো নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করব। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটে এই ইভেন্ট গুলো হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার গুলো অটোমেটিকলি ক্যাপচার করছে।
ক্যাপচার করার পর এই ডেটা লেয়ারে ওই ইনফরমেশন গুলো স্টোর থাকছে, এবং স্টোর করার পর আমরা কি করব, এরপরে দেখবো যে আমরা ওইটা বিভিন্ন প্ল্যাটফর্মে কিভাবে সেন্ড করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় দেখলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করতে পারি, আমাদের ডেটা লেয়ারটা এনেবল করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন দ্বিতীয় যে অপশনটা আমরা দেখব সেটা হলো যে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে কি কি ধরনের ট্রিগার্স এবং ভ্যারিয়েবলস আছে। ঠিক আছে, ট্রিগার কি, কন্ডিশন, একটু আগে এর আগে প্রথম ক্লাসে আমি বলেছিলাম ট্রিগার হলো সেই শর্ত, যে শর্তের মাধ্যমে আপনি গুগল ট্যাগ ম্যানেজারকে বলবেন, আপনি গুগল ট্যাগ ম্যানেজারকে একটা ইনস্ট্রাকশন দিবেন যে তুমি এই অ্যাকশনটা পারফর্ম করো, তখন গুগল ট্যাগ ম্যানেজার আপনাকে বলবে যে কখন আমি এটা করব। তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাই হলো ট্রিগার। আর ভ্যারিয়েবলস কি, ভ্যারিয়েবল হলো একটা স্টোরেজ প্লেস, যেই জায়গায় আপনি কোনো একটা ইনফরমেশন স্টোর করে রাখতে পারেন ফর ফিউচার ইউজ। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আমি আগের দিনই বলেছিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যদি প্রথমে ট্রিগার সেকশনে আসি, এই ট্রিগার সেকশনে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে অনেক ধরনের ভ্যারাইটি অফ ট্রিগার খুঁজে পাই। ঠিক আছে, আচ্ছা, কিভাবে ট্রিগার দেখবো, কি কি ধরনের ট্রিগার অ্যাভেলেবেল আছে গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে দেখবো, যে আমি এখানে নিউ এ ক্লিক করি, নিউ এ ক্লিক করার পর যে ট্রিগার কনফিগারেশনে ক্লিক করি, তাহলে এই জায়গায় আমি একটা লিস্ট দেখতে পারবো, যে লিস্টে আপনি গুগল ট্যাগ ম্যানেজারে যত ধরনের ট্রিগার করার অপশন আছে বা কন্ডিশন দেওয়ার অপশন আছে সেগুলো আপনি এখানে খুঁজে পাবেন। ঠিক আছে, আচ্ছা, কি কি, প্রথমে আমরা একটা জেনারেল আইডিয়া নিয়ে নেই, এবং আমরা এই প্রত্যেকটা ট্রিগার সম্বন্ধে যত ক্লাস যাবে এক একটা ট্রিগার সম্বন্ধে আমরা তাদের তাদের ইউসেজ কিভাবে করতে হবে না করতে হবে সেগুলো ধীরে ধীরে আমরা দেখবো। আজকে আমরা শুধু জেনারেল একটা আইডিয়া নিয়ে নেবো যে আমাদের কি কি ধরনের ট্রিগার আছে। ঠিক আছে, কারণ কি একটা ক্লাসে সব ধরনের ট্রিগার দেখানো সম্ভব নয়। ঠিক আছে, আমরা ধীরে ধীরে যত ক্লাস প্রোগ্রেস হবে তত আমরা ধীরে ধীরে একটা একটা করে ট্রিগার দেখবো যখন যেই জিনিসটা প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে দেখেন এই ট্রিগার গুলো কিছু ক্যাটাগরিতে ডিভাইড করা আছে। প্রথমে দেখেন লেখা আছে পেজ ভিউ, তারপর লেখা আছে ক্লিক, তারপর লেখা আছে ইউজার এঙ্গেজমেন্ট, তারপর লেখা আছে আদার্স। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা ট্রিগারই কিছু ক্যাটাগরিতে ডিভাইড করা আছে। কেন ট্রিগার ডিভাইড করা আছে নাই ভাই ক্যাটাগরিতে, কেন কি ওই ট্রিগার গুলো ওই পার্টিকুলার ক্যাটাগরির আন্ডারে পড়ে, বা ওই ক্যাটাগরির ট্রিগার ওগুলো। কি ধরনের একটা এক্সাম্পল দেই, যেমন আমাদের যখন ওয়েবসাইটে আমরা একটা ইউজার আসে, এই যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর আমি কি করলাম, এই একটা পেজ ভিজিট করলাম বা একটা পেজ ওপেন করলাম আপনার ওয়েবসাইটে। তো এই যে পেজ ওপেন হচ্ছে, এটার উপর বেস করেও আমি কিন্তু কন্ডিশন দিতে পারি, পারি না? যে মনে করেন আমি এরকম একটা কন্ডিশন দিতে পারি যে মানুষজন যদি আমার স্পেসিফিক এই প্রোডাক্ট পেজটা ওপেন করে তবেই তুমি একটা কাজ করবে। আমি এরকম গুগল ট্যাগ ম্যানেজারকে বলতে পারি না? পারি, অবশ্যই পারি, যে আমার ওয়েবসাইটে যদি কোনো একটা মানুষ স্পেসিফিক এই পেজটা ওপেন করে, এই প্রোডাক্ট পেজটা ওপেন করে, তবেই তুমি এই কাজটা করবে, এরকম তো কন্ডিশন দিতে পারি। তার মানে একটা ক্যাটাগরি অফ ট্রিগার আমার গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাভেলেবেল আছে, যেটা হলো একটা ওয়েবসাইটের যে পেজটা লোড হচ্ছে বা ওপেন হচ্ছে তার উপর বেস করে আমি ট্রিগার তৈরি করতে পারি। এই জন্য দেখেন প্রথম ক্যাটাগরির ট্রিগার হলো এই ক্যাটাগরি, যেটা হলো পেজ ভিউ, মানে একজন ইউজার একটা পার্টিকুলার পেজকে ভিউ করলো বা দেখলো, তার উপর বেস করে আপনি ট্রিগার দিতে চান বা তার উপর বেস করে আপনি একটা কন্ডিশন তৈরি করতে চান, তখন এই রিলেটেড ট্রিগার গুলো আমরা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় ক্যাটাগরি অফ ট্রিগার হলো ক্লিক। চালাই ভাই, ঠিক আছে, আমি বুঝলাম যে একটা মানুষ, একটা একটা ইউজার একটা পেজকে ওপেন করলো বা একটা পেজকে ভিউ করলো, তার উপর বেস করে আমি কন্ডিশনটা তৈরি করছি, শর্তটা তৈরি করছি। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আমি ওরকম চাচ্ছি না রে ভাই, আমি চাচ্ছি যে মানুষজন কোনো একটা জায়গায় ক্লিক করবে, আমার এই ওয়েবসাইটের যে কোনো পেজে কোনো একটা পোর্শনে ক্লিক করবে, তার উপর বেস করে সেটা বটন হতে পারে, কোনো একটা জায়গায় এই লেখাটা হতে পারে বা হোয়াট এভার, যে কোনো জায়গায় একটা ইউজার
ক্লিক করবে তার উপর বেস করে আমি কন্ডিশনটা বা শর্তটা দিতে চাই, পারি না? অবশ্যই আমি বলতে পারি যে ও একটা ইউজার যদি আমার ওয়েবসাইটে এসে এই অ্যাড টু কার্ট বটনে ক্লিক করে তবেই তুমি একটা কাজ করো। আমি গুগল ট্যাগ ম্যানেজারকে বলতে পারি যে আমার ওয়েবসাইটে একটা বটন আছে, সেই বটনটার নাম হলো অ্যাড টু কার্ট, সেই বটনটাতে মানুষজন যখন ক্লিক করবে তখনই তুমি এই কাজটা করবে। তখন এরকম কন্ডিশন দিতে পারি না? অবশ্যই দিতে পারি, তাই না? তো এইরকম ক্লিক রিলেটেড আমার ওয়েবসাইটে যদি ক্লিক হয়, সেই ক্লিকের উপর বেস করে যদি আমি কোনো একটা কন্ডিশন তৈরি করতে চাই, তখন আমাকে এই ক্যাটাগরি অফ ট্রিগার আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম ক্যাটাগরি ট্রিগার হলো আমার ওয়েবসাইটে একটা পেজ পার্টিকুলার ওপেন করলো, সেই তার উপর বেস করে আমি কন্ডিশনটা দিতে চাই, তখন আমি এই ক্যাটাগরি ট্রিগার ইউজ করব। আমার ওয়েবসাইটে এসে মানুষজন কোনো একটা জায়গায় ক্লিক করলো, তার উপর বেস করে আমি একটা ট্রিগার তৈরি করতে বা কন্ডিশন তৈরি করতে চাই, তখন আমি এই সেকেন্ড ক্যাটাগরি অফ ট্রিগার ইউজ করব। আচ্ছা, এখন থার্ড ক্যাটাগরি হলো ইউজার এঙ্গেজমেন্ট। আচ্ছা, ইউজার এঙ্গেজমেন্ট কিরকম রাখি ভাই? যেমন, আচ্ছা রাইবে, আমি যদি এরকম একটা কন্ডিশন দিতে চাই, দেখা গেল আমি পেজ লোডের উপর মানে পেজটা ওপেন করার উপর বেস করেও দিতে চাই না, আমি ক্লিকের উপরও দিতে চাই না। আমি দিতে চাই যে আমার ওয়েবসাইটে যে এই পেজটা দেখাচ্ছে, এই পেজটা কি পুরোটাই দেখাচ্ছে? না, দেখাচ্ছে না, কিছু পোর্শন কিন্তু নিচের দিকে নোকানো আছে। এই দেখেন, আমি স্ক্রল করার পর ওই ওই পোর্শন গুলো কিন্তু এখানে ভিজিবল হচ্ছে, তাই না? তাহলে পুরো একেবারে কিন্তু এই পুরো পেজটা এখানে দেখাচ্ছে না। তাহলে আমি এরকম একটা কন্ডিশন দিতে চাই যে একটা পার্টিকুলার জিনিস যদি ইউজারের কাছে ভিজিবল হয় তবেই তুমি একটা কাজ করবে, এরকম আমি কন্ডিশন দিতে চাই। দিতে পারি? অবশ্যই দিতে পারি। তার জন্য আমি কি করব, এই যে এলিমেন্ট ভিজিবিলিটি কথাটার মধ্যে আছে, এলিমেন্ট ভিজিবিলিটি মানে একটা পার্টিকুলার এলিমেন্ট ভিজিবল হয়েছে। মনে করেন এই যে দেখেন, এই যে এই লেখাটা, ঠিক আছে, এই লেখাটা কি, এই যে আমি এখন কি ভিজিবল আছে? না, ভিজিবল নাই। তাহলে আমি এরকম কন্ডিশন দিতে চাই রাই ভাই যে এই লেখাটা যখনই ইউজারের কাছে ভিজিবল হবে বা ইউজার যখনই দেখতে পারবে বা ইউজারের স্ক্রিনে যখনই অ্যাপিয়ার হবে, তার উপর বেস করে আমি একটা কন্ডিশন দিতে চাই। সেটা এই লেখাটা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, এই ছবিটা হতে পারে, এই 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 জিনিসটা হতে পারে, যে কোনো জিনিস। যখনই ওই জিনিসটা ইউজারের কাছে অ্যাপিয়ার হবে বা ওই জিনিসটা ভিজিবল হবে বা ও তার স্ক্রিনে দেখাবে, তখনই আমি একটা কন্ডিশন দিতে চাই, তখন আমি একটা কাজ ইনস্ট্রাকশন দিতে চাই গুগল ট্যাগ ম্যানেজারকে। তখন আমরা কি করব, এলিমেন্ট ভিজিবিলিটি, ভিজিবিলিটি মানে সেটা ভিজিবল হয়েছে, ইউজারের কাছে অ্যাপিয়ার হয়েছে বা ভিজিবল হয়েছে, তখন আমি ওটাকে দেবো। আচ্ছা, তারপর কি আছে, ফর্ম সাবমিশন। ফর্ম সাবমিশন কি? ফর্ম সাবমিশন হলো আমার ওয়েবসাইটে যদি বিভিন্ন ধরনের ফর্মস থাকে, যে মনে করেন আমার কাছে এই ডাব্লিউপি ফর্ম আছে, হাবস্পট ফর্ম আছে, ক্যালেন্ডলি ফর্ম আছে, বিভিন্ন ধরনের ফর্ম। তো এই ফর্মটা যখন মানুষজন সাবমিট করবে, তো তার উপর বেস করে আমি যদি একটা ট্রিগার তৈরি করতে চাই, যে মানুষজন এই ফর্মটা সাকসেসফুলি ফিল আপ করে সাবমিট করে দিল, তো তার উপর বেস করে আমি যদি একটা ট্রিগার তৈরি করতে চাই, তখন আমি এই ট্রিগারটা ইউজ করব, সেটা হলো ফর্ম সাবমিশন। যে মানুষজন যখন সাকসেসফুলি আমার ওয়েবসাইটে ফর্ম সাবমিট করবে, তখন তার উপর বেস করে আমি ট্রিগার তৈরি করতে চাই। যে দেখা গেল আমি গুগল ট্যাগ ম্যানেজারকে বললাম যে ভাই আমার ওয়েবসাইটে একটা ফর্ম আছে, ওই ফর্মটা মানুষজন এসে যখনই সাকসেসফুলি সাবমিট করে দিবে, তখন তুমি একটা কাজ করবে। তাহলে সেটা করতে পারি, অবশ্যই পারি। তার জন্য এই ট্রিগার। আচ্ছা, স্ক্রল, একটু আগে বললাম স্ক্রল ডেপথ। আচ্ছা, আমি গুগল ট্যাগ ম্যানেজারকে এরকম শর্ত দিতে পারি না? অবশ্যই এরকম কন্ডিশন দিতেই পারি যে মানুষজন আমার ওয়েবসাইটে যে কোনো পেজ যদি সে 90% অব্দি স্ক্রল করে বা 50% অব্দি স্ক্রল করে, তবে তুমি একটা কাজ করবে, না হলে তুমি কোনো করবে না। ঠিক আছে? তাহলে শর্তটা কি হলো, যে আমি স্ক্রলের উপর, একটা পেজ কত পার্সেন্ট স্ক্রল হলো তার উপর বেস করে আমি একটা কন্ডিশন তৈরি করতে চাই। করতে পারবো? অবশ্যই পারবো। তো তার জন্য এই ট্রিগার। আচ্ছা, আমার ওয়েবসাইটে রাহিবে একটা ইউটিউব ভিডিও এমবেড করা আছে। এখন ওই ইউটিউব ভিডিওটা মানুষজন কত পার্সেন্ট দেখলো, সে কতবার পজ করলো, সে পজ করলো না স্টার্ট করলো, এই যে একটা ইউটিউব ভিডিওতে মানুষজন বিভিন্ন ধরনের জিনিস করে। প্রথম জিনিস তো প্লে করলো, তারপরে সে 10% দেখলো ভিডিওটা, না 50% দেখলো, না 80% দেখলো, না 100% দেখলো, তার উপর বেস করে, বা সে
প্লে করার পর পজ করে দিল। তো এর উপর বেস করে যদি আমি কন্ডিশন দিতে চাই, মানে ওই ইউটিউব ভিডিওটার উপরে যে অ্যাক্টিভিটিস হচ্ছে ইউজারের, তার উপর বেস করে যদি আমি ট্রিগার করতে চাই বা কন্ডিশন দিতে চাই, তাহলে আমি ইউটিউব ভিডিও এই ট্রিগারটা দেব। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আরেকটা ক্যাটাগরি আছে আদার্স। এই আদার্স ক্যাটাগরি হলো যে আমি দেখেন প্রথম যে ক্যাটাগরিটা, মানে আদার্স ক্যাটাগরির মধ্যে যে প্রথম যে ট্রিগারটা আছে সেটার নাম হলো কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট কি রাহি ভাই? যে ইভেন্ট গুলো আমাদের ডেটা লেয়ারে আসছে। কি ধরনের ইভেন্ট রাহি ভাই? এই যে আমরা একটু আগে যে প্রিভিউ করলাম, প্রিভিউ করে দেখলাম যে কিছু, যখনই আমি একটা কোনো পার্টিকুলার পেজে যাচ্ছি, তো ওই পেজে দেখেন কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে এবং সেই রিলেটেড ইভেন্ট আমাদের ডেটা লেয়ারে আসছে। যেরকম আমি একটা প্রোডাক্ট পেজে যদি যাই, তাহলে আমাদের দেখেন এই জায়গায় বিভিন্ন ধরনের এই ইভেন্ট গুলো আসছে। এই যে বিভিন্ন ধরনের ইভেন্ট আসছে, তাই না? তাহলে এই ইভেন্টের উপর বেস করে, এই ইভেন্ট গুলোর উপর বেস করে যদি আমি কন্ডিশন দিতে চাই, যে আমি এরকম বলতে চাই যে আমাদের ডেটা, আমি গুগল ট্যাগ ম্যানেজারকে বললাম যে আমাদের ডেটা লেয়ারে ভিউ আইটেম বলে যদি কোনো একটা ইভেন্ট আসে, তবে তুমি এই কাজটা করবে, আদারওয়াইজ করবে না। তাহলে সেরকম ধরনের যদি আমাকে কন্ডিশন দিতে হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি এই ট্রিগার ইউজ করব। সেটা হলো কাস্টম ইভেন্ট। মানে এই ইভেন্ট গুলো হলো কাস্টম ইভেন্ট, মানে এগুলো কিন্তু বাই ডিফল্ট নয়, এগুলো হলো যে ইউজার ফায়ার করেছে, তাই জন্য আমাদের ডেটা লেয়ারে এসছে। ঠিক আছে? তো এই ইভেন্ট গুলোর উপর, মানে যে ইভেন্ট গুলো আপনার ডেটা লেয়ারে আসছে, তার উপর বেস করে যদি আপনাকে কন্ডিশন দিতে হয়, তাহলে আমরা কি ইউজ করব? সেটা হলো কাস্টম ইভেন্ট। ঠিক আছে? আচ্ছা, হিস্ট্রি চেঞ্জ কি? হিস্ট্রি চেঞ্জ হলো যে সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা হিস্ট্রি চেঞ্জ ইউজ করে থাকি। সিঙ্গেল পেজ ওয়েবসাইট কোনগুলোকে বলা হয়? যেগুলোতে মনে করেন আমাদের ওয়েবসাইটটা লোড হয়, তখন একটাই পেজ লোড হয়, একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার সময় কিন্তু মাল্টিপল পেজেস লোড হয় না, শুধুমাত্র ওই পেজের কন্টেন্ট গুলো চেঞ্জ হয়। সেগুলোকে সিঙ্গেল পেজ ওয়েবসাইট বলা হয়। বা যেমন আমরা সাধারণত একটা উদাহরণ দিয়ে যদি আমি দেখাই আপনাদের, ঠিক আছে? যদি আমি এই ওয়েবসাইটে যাই, তো এটা হলো একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট। ঠিক আছে? যদি আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যদি যাই, দেখবেন এই জায়গায় আমাদের ওয়েবসাইটে কিন্তু লোড হবে না। এই আমি যদি শোকেসে যাই, দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু লোড হচ্ছে, লোড হচ্ছে না। কিন্তু আমি যদি এই জায়গায় যাই, এই যে আমি এই পেজটা থেকে অন্য পেজে যদি যাই, আমি দেখেন এই পেজ থেকে অন্য পেজে যাই, দেখেন আমাদের এই যে পেজ কিন্তু লোড হচ্ছে, রিলোড হচ্ছে। হ্যাঁ, আমি যদি আবার একটা অন্য পেজে যাই, এই পেজে দেখেন আমাদের পেজ কিন্তু লোড হচ্ছে। কিন্তু এই ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন এই যে পেজটা আছে, এই পেজে এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি আমি যদি এখন আবার হোম পেজে যাই, দেখেন লোড হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু পেজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, পেজে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমার শোকেস পেজে এই যে আলাদা কন্টেন্ট, আর হোম পেজে দেখেন আলাদা কন্টেন্ট। ঠিক আছে? তাহলে এই ধরনের ওয়েবসাইট গুলোকে বলা হয় সিঙ্গেল পেজ ওয়েবসাইট। সিঙ্গেল পেজ ওয়েবসাইট মানে হলো যে যখন ওয়েবসাইটটা প্রথমবার লোড হয়, তখন শুধুমাত্র পেজটা লোড হয়, তারপরে কি হয়, ডাইনামিক্যালি ওই পেজের কন্টেন্ট বা ডেটা গুলো চেঞ্জ হয়ে যায় বেসড অন দ্য ইউজার ন্যাভিগেশন। ঠিক আছে? যে আমি হোম পেজ থেকে শোকেস পেজে গেলাম, তখন কি হলো, নতুন পেজ কিন্তু ডাউনলোড হয়নি বা নতুন পেজ লোড হয়নি। নতুন পেজ যদি লোড হতো তাহলে রিলোড হতো। ঠিক আছে? তাহলে কি হলো, ও কি করলো, যে আগের পেজের যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো মুছে দিল, এবং নতুন যে পেজটাতে ইউজার যাওয়ার জন্য চেষ্টা করছে, তো সেই পেজটা দেখানোর জন্য যে ডেটাগুলো প্রয়োজন সেগুলো ও এনে এখানে দেখাচ্ছে। তার মানে পেজ কিন্তু একটাই, শুধু ওই পেজের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো বারবার ডিলিট হচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছে, সেগুলোকে বলা হয় সিঙ্গেল পেজ ওয়েবসাইট। আর মাল্টি পেজ ওয়েবসাইট কোনগুলো? এই ধরনের, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে গেলে, মানে হলো এই জায়গায় কি হচ্ছে, যে একটা পেজ থেকে যখন আমি আরেকটা পেজে যাচ্ছি, তখন কিন্তু আরেকটা নতুন পেজ তৈরি হচ্ছে। এরকম নয় যে ওই পুরোনো পেজেরই ডেটা মুছে গিয়ে আবার ওই নতুন পেজের ডেটা এখানে চলে আসছে, এরকম নয়। পুরোনো পেজটা আলাদা পেজ, আর এটা হলো আলাদা পেজ। ঠিক আছে? আর সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে একটাই পেজ, কিন্তু ওর ভেতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো মুছে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে, মুছে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে। ওই জন্য ওগুলোকে বলা হয় সিঙ্গেল পেজ, মানে একটাই পেজ। আর এখানে হলো মাল্টি পেজ, মানে হলো যে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা কন্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ট্র্যাকিং করার সময় হিস্ট্রি চেঞ্জ প্রয়োজন হয়। যখন আমরা সিঙ্গেল পেজ ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং করবো তখন দেখবো। ঠিক আছে? আচ্ছা, সেই ধরনের আরেকটি ট্রিক আছে যে জাভাস্ক্রিপ্ট এরর। মানে আমাদের ওয়েবসাইটে যে আমি বললাম যে তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাদের ওয়েবসাইট তৈরি হয়, একটা হলো HTML,
সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো এরকম জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গিয়ে ডেভেলপার যদি কোনো একটা এরর তৈরি করে ফেলে, তো ওই এররের উপরে বেস করে যদি আমি কোনো একটা কন্ডিশন তৈরি করতে চাই যে আমার ওয়েবসাইটে যদি পার্টিকুলার এই এররটা দেখায়, তবেই গুগল ট্যাগ মানে যে তুমি এই কাজটা করো, ঠিক আছে? তাহলে ওই ওটার উপর বেস করে যদি আপনি এখানে তৈরি করতে চান করতে পারবেন। টাইমার হলো যে আমি একটা গুগল ট্যাগ ম্যানেজারকে বললাম যে ভাই আমি একটা টাইমার তোমাকে দিয়ে দেবো, একটা সময়সীমা দিয়ে দেবো, ওই সময়সীমা অন্তরালে তুমি ওই কাজটা করতেই থাকবে, ঠিক আছে? যে আমি বললাম যে 5 মিনিট অন্তর অন্তর তুমি একটা কাজ করো, এরকম একটা আমি কন্ডিশন দিতে চাই গুগল ট্যাগ ম্যানেজারকে। কি করতে পারবো? অবশ্যই পারবো, সেটা হলো টাইমার, ঠিক আছে? আর লাস্ট হলো ট্রিগার গ্রুপ। ট্রিগার গ্রুপ কি? যে এই যতগুলো ট্রিগার দিলাম এই ট্রিগার গুলোকে নিয়ে মাল্টিপল ট্রিগার্স নিয়ে যদি আমি একটা গ্রুপ তৈরি করি এবং তার উপর বেস করে যদি আমি একটা কন্ডিশন তৈরি করতে চাই, তখন আমরা এই ট্রিগার গ্রুপ ইউজ করি। বুঝতে পারলেন? তো ট্রিগার গ্রুপ কি? যে আমি যে ট্রিগার গুলো এতগুলো দেখলাম, মাল্টিপল ট্রিগার নিয়ে যদি আমি একটা গ্রুপ তৈরি করি এবং সেই তার উপর বেস করে যদি আমি বলি যে গুগল ট্যাগ ম্যানেজারকে যে এই গ্রুপে যতগুলো ট্রিগার আছে, এই প্রত্যেকটা ট্রিগার যদি আহ কন্ডিশন গুলো যেগুলো আছে সেগুলো যদি ট্রু হয়, তখন তুমি একটা কাজ করবে, তখন সেটাও আমি তৈরি করতে পারি ট্রিগার গ্রুপ ইউজ করে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা কি দেখতে পেলাম যে আমাদের ওয়েবসাইটে কি কি ধরনের ট্রিগার আমরা ইউজ করতে পারি, বা কি কি ধরনের বা কি কি ক্যাটাগরির ট্রিগার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আচ্ছা, ট্রিগারে চলে যাওয়ার পর এবার আমরা চলে যাব ভ্যারিয়েবল। এই যে ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, ভ্যারিয়েবলস এর মধ্যে দুই ক্যাটাগরির ভ্যারিয়েবল আমরা গুগল ট্যাগ ম্যানেজারে দেখতে পারি। একটা হলো বিল্ট ইন ভ্যারিয়েবলস, একটা হলো ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলস। বিল্ট ইন ভ্যারিয়েবলস মানে হলো যে ভ্যারিয়েবল গুলো গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক তৈরি করে ফেলেছে আপনার জন্য, মানে প্রি কনফিগার্ড। হ্যাঁ, যে এই ভ্যারিয়েবল গুলোর ভিতরে কি ডেটা স্টোর থাকবে, কেমন করে ডেটাটা স্টোর হবে, এগুলো গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক আগে থেকেই তৈরি করে রেখেছে, আপনাকে এগুলোকে ম্যানুয়ালি করতে হবে না। এই জন্য এগুলোকে বলা হয় বিল্ট ইন ভ্যারিয়েবলস, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন কয়েকটা ভ্যারিয়েবল দেখাচ্ছে, কিন্তু আপনি যদি আরো অনেক ভ্যারিয়েবল এনেবল করতে চান তাহলে কনফিগারে যাবেন। তো কনফিগারে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে লট অফ ভ্যারিয়েবলস এখানে আছে। যেমন প্রথম যে আমরা ট্রিগার দেখেছিলাম সেটা হলো পেজ রিলেটেড, পেজ ভিউ রিলেটেড, মানে একজন মানুষ যখন একটা পেজ ওপেন করবে সেই রিলেটেড ট্রিগার আমরা দেখেছিলাম, তার উপর বেস করে যে আমি কন্ডিশন তৈরি করতে চাই। এখানেও দেখেন আপনি সেই ক্যাটাগরিরই এক ভ্যারিয়েবল দেখতে পাবেন, যে একটা ওয়েবসাইটে যখন একটা পার্টিকুলার পেজ লোড হয়, তো ওই পেজ রিলেটেড, ওই পেজ যে লোড হলো ওই পেজটার কিছু ইনফরমেশন থাকবে, ওই পেজটার কি ইউআরএল ছিল, ওই পেজটা যে পেজটা বা ওপেন করেছে সেই পেজটার আগের পেজ যেটা ছিল সেই পেজের ইউআরএল কি ছিল। মনে করেন আমি এই পেজটাতে আসার আগে এই পেজে ছিলাম, তাহলে এই পেজের ইউআরএল কি ছিল? তো সেই ধরনের ইনফরমেশন গুলো কি করবে গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক এই ধরনের ভ্যারিয়েবল গুলোতে স্টোর করে রাখবে। পেজ ইউআরএল, পেজ হোস্ট নেম, পেজ পাথ, পেজ রেফারার। ঠিক আছে, পেজ রেফারার হলো আগের পেজের ইউআরএল, মানে কারেন্ট যে পেজটা আপনি ওপেন করেছেন সেই পেজে আসার আগে যে পেজটাতে আপনি ছিলেন সেই পেজের ইউআরএল কি ছিল সেটা এইখানে এই ভ্যারিয়েবলের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক স্টোর করে রাখবে। পেজ ইউআরএল কি হবে, যে কারেন্ট যে পেজটা ওপেন করে রেখেছেন সেই পেজের কি ইউআরএল সেটা গুগল ট্যাগ ম্যানেজার এই ভ্যারিয়েবলের মধ্যে অটোমেটিক স্টোর করে রাখবে, ঠিক আছে? ওই পেজের পাথ কি? পাথ কাকে বলা হয়? আমাদের যে ডোমেন থাকে, আমাদের ওয়েবসাইটে যে ডোমেন থাকে, এই ডোমেন বাদ দিয়ে তারপরে যে পোর্শনটা থাকে এই পোর্শনটাকে বলা হয় পাথ, ঠিক আছে? তো ওই পাথ, এই ইনফরমেশনটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কি করবে, অটোমেটিক এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবে। মানে আমাদের ওই ইউজার একটা পেজ যখন ওপেন করে, তো ওই পেজের যে পেজটা ওপেন করা হলো সেই পেজ রিলেটেড যাবতীয় ইনফরমেশন গুগল ট্যাগ ম্যানেজার কি করবে, এই ভ্যারিয়েবল গুলোতে স্টোর করে রাখবে। এই জন্য এটা হলো পেজ রিলেটেড ভ্যারিয়েবল, ঠিক আছে? যে একটা পেজ যখন ওপেন হয় তখন ওই পেজ রিলেটেড যে ইনফরমেশন গুলো প্রয়োজন সেগুলো গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক এই ভ্যারিয়েবল গুলোতে স্টোর করে রাখে, ঠিক আছে? তারপর আমরা যে একটু আগে এই ইউটিলিটিস আমরা দেখছি পরে, এটা আমাদের এখন আপনারা বুঝতে পারবেন না। তো এররস হলো যে আমাদের একটু আগে দেখলাম যে জাভাস্ক্রিপ্ট এরর বলে একটা ট্রিগার দেখেছিলাম। তো ওই জাভাস্ক্রিপ্ট যখন এরর হবে, তো ওই এরর সম্বন্ধে কিছু তো ইনফরমেশন থাকবে, যে ওই এররের একটা এরর মেসেজ থাকবে। যখনই আমাদের কোনো একটা এরর দেখায়
একটা মেসেজ দেখায় না, তো এই এরর রিলেটেড মেসেজটা আমাদের এই ভ্যারিয়েবলের মধ্যে অটোমেটিক গুগল ট্যাগ ম্যানেজার স্টোর করে দেবে। ওই এররের কোনো যদি ইউআরএল থাকে সেটা এখানে দেখাবে, ওই এররটা কত নাম্বার লাইনে ঘটেছে সেই সেই ইনফরমেশন এখানে হবে। ওটা কি ডিবাগ মোডে ছিল না ডিবাগ মোডে ছিল না, সেই ইনফরমেশন এই জায়গায় আমাদের স্টোর হবে। মানে আমাদের জাভাস্ক্রিপ্ট যে এরর যে ট্রিগারটা আছে, তো ওই এরর ওই 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 অ্যাকশনটা যদি পারফর্ম হয় বা ওই অ্যাকশনটা যদি ঘটে আমাদের ওয়েবসাইটে, ওই অ্যাকশন রিলেটেড ইনফরমেশন আমাদের এই ভ্যারিয়েবল গুলোতে গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক স্টোর করে রাখবে। কেন স্টোর করবে? সো দ্যাট আমরা ইন ফিউচারে এই ভ্যারিয়েবল গুলো থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারি। একটু আমরা প্রথম ক্লাসে বলেছিলাম ভ্যারিয়েবল ইজ এ প্লেস ওয়্যার উই ক্যান স্টোর সাম ইনফরমেশন অ্যান্ড লেটার পয়েন্ট অফ টাইম উই ক্যান টেক দোজ ইনফরমেশন ফ্রম দোজ ভ্যারিয়েবলস অ্যান্ড সেন্ড ইট টু ডিফারেন্ট প্ল্যাটফর্মস। ঠিক আছে? এই জন্য আমাদের এই ভ্যারিয়েবল গুলো তৈরি। যেমন আমাদের ক্লিক রিলেটেড একটু আগে ট্রিগার দেখলাম, তা আমি একটা বটনে যখন ক্লিক করছি, এই বটনটাতে ক্লিক করছি, তো এই বটনে ক্লিক যখনই করছি তো ওই ক্লিক রিলেটেড কিছু ইনফরমেশন থাকবে। যে যে বটনটাতে ক্লিক করছি ওই বটনের কি টেক্সট ছিল, ওই বটনটার কি টেক্সট, অ্যাড টু কার্ট, এই কথাটা লেখা ছিল ওই বটনের মধ্যে, তাহলে সেটা কোথায় স্টোর হবে? এই যে ক্লিক টেক্সট, মানে হলো আমাদের যেই বটনটাতে ক্লিক করলাম ওই জায়গার টেক্সট কি ছিল, সেই টেক্সটটা এই জায়গায় ভ্যারিয়েবলের মধ্যে যেই ক্লিক যে যে জায়গায় ক্লিক করলাম, যদি আমি এখানে বটন না হয়ে এখানে যদি একটা ইউআরএল থাকতো বা লিঙ্ক থাকতো, ওই লিঙ্কের উপর যদি আমি ক্লিক করতাম তাহলে ওই লিঙ্কের কি ইউআরএল ছিল সেটা এখানে স্টোর হবে। ওই ওই যে জায়গায় আমি ক্লিক করলাম সেই ক্লিকের যে কি ক্লাস ছিল, আইডি ছিল, সেই ইনফরমেশন গুলো আমাদের এখানে স্টোর হবে। আইডি ক্লাস কি এগুলো আমরা জানবো ধীরে ধীরে। ঠিক আছে? সেরকম আমাদের ওয়েবসাইটে যদি কোনো একটা ফর্ম থাকে, ওই ফর্মটা যখনই মানুষজন সাবমিট করবে ওই ফর্ম রিলেটেড ইনফরমেশন এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকবে। ঠিক আছে? সেরকম আমরা হিস্ট্রি চেঞ্জ বলে একটা ট্রিগার দেখলাম, যেটা আমাদের সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো ওই সিঙ্গেল পেজ ওয়েবসাইটে যখন মানুষজন একটা পেজ থেকে আরেকটা পেজে যায়, তো এই পেজ যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে, তো ওই রিলেটেড ইনফরমেশন আমাদের এই জায়গায় স্টোর হবে, গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক স্টোর করে দেবে। যেমন আমরা একটু আগে দেখলাম ইউটিউব ভিডিও বলে একটা ট্রিগার দেখলাম, তো ওই ইউটিউব ভিডিওতে যখন মানুষজন কোনো কিছু অ্যাক্টিভিটিস করবে, যে ইউটিউবটা কতক্ষণ প্লে করা হয়েছে, ওই ইউটিউবটার টাইটেল কি ছিল, ভিডিওটা টাইটেল কি ছিল, ভিডিওটা ইউআরএল কি ছিল, ভিডিওটা কত পার্সেন্ট দেখা হয়েছে, ভিডিওটা কি ভিজিবল ছিল না ভিজিবল ছিল না, তো এইগুলো ধরনের ইনফরমেশন অটোমেটিক এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে স্টোর হয়ে যাবে। সেরকম স্ক্রল, একটু আগে আমরা স্ক্রল বলে একটা ট্রিগার দেখলাম, তো ওই মানুষজন যখন একটা পেজ স্ক্রল করবে তো স্ক্রলটা ওই স্ক্রল রিলেটেড ইনফরমেশন এই জায়গায় স্টোর হয়ে যাবে। স্ক্রল ডেপথ থ্রেশহোল্ড মানে হলো কত পার্সেন্ট স্ক্রল করেছে সে, তারপরে স্ক্রল ডাইরেকশন, কি ধরনের স্ক্রল করেছে, ভার্টিক্যাল স্ক্রল করেছে না হরিজন্টাল স্ক্রল করেছে। ঠিক আছে? তো সেই ধরনের ইনফরমেশন এই জায়গায় স্টোর হবে। ভিজিবিলিটি, একটু আগে আমরা দেখলাম যে এলিমেন্ট ভিজিবিলিটি বলে একটা ট্রিগার আছে, যে আমাদের কত পার্সেন্ট ওই এলিমেন্টটা ভিজিবল হয়েছে, মানে যে এলিমেন্টটা আমরা ভিজিবল করার জন্য দেখছি বা ট্রিগার তৈরি করছি, সেই এলিমেন্টটা কত পার্সেন্ট ভিজিবল হয়েছে, 10% না 50% না 100%, কত পার্সেন্ট ভিজিবল হয়েছে। ঠিক আছে? তো সেই রিলেটেড ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। অন স্ক্রিন ডিউরেশন মানে ভিজিবল হওয়ার পর সেই স্ক্রিনে কতক্ষণ ভিজিবল ছিল, 5 মিনিটের জন্য ভিজিবল ছিল না 10 মিনিটের জন্য ভিজিবল ছিল না আধ ঘন্টার জন্য ভিজিবল ছিল, মানে একটা জিনিস ভিজিবল হওয়ার পর কতক্ষণ ধরে ভিজিবল ছিল সেই জিনিসটা। তো সেই ইনফরমেশনটা আমাদের এই ভ্যারিয়েবলে অটোমেটিক স্টোর হয়ে যাবে। তাহলে এগুলো হলো, এই ভ্যারিয়েবল গুলো হলো বিল্ট ইন ভ্যারিয়েবলস। বিল্ট ইন ভ্যারিয়েবল মানে এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে কি ডেটা স্টোর হবে, কেমন করে হবে, সব প্রি কনফিগার্ড করা আছে বাই গুগল ট্যাগ ম্যানেজার। এই জায়গায় আপনি কোনো কিছু চেঞ্জেস করতে পারবেন না। এই ভ্যারিয়েবলের মধ্যে কি ডেটা স্টোর হবে, কখন স্টোর হবে, কিভাবে স্টোর হবে, সব গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক করে রেখেছে আপনার জন্য। তো এই জন্য এটাকে বলা হয় বিল্ট ইন ভ্যারিয়েবল। আচ্ছা তাই ভাই, এই বিল্ট ইন ভ্যারিয়েবলস এর মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো আমার ইউজ কেসের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হচ্ছে না, বা আমার এরকম একটা ভ্যারিয়েবল দরকার বা এমন একটা ইনফরমেশন স্টোর করা দরকার, সেই ইনফরমেশন গুলো এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে অটোমেটিক স্টোর হচ্ছে না, তখন আমি কি করব? তখন চলে আসবে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলস। মানে হলো যে এবার গুগল ট্যাগ ম্যানেজার আপনাকে অপশন দিয়েছে যে হ্যাঁ, ঠিক আছে, আমি যে ভ্যারিয়েবল গুলো তৈরি করে দিয়েছি সেগুলো দিয়ে যদি আপনার কাজ না হয় বা সেগুলো দিয়ে আপনার যে ইনফরমেশনটা স্টোর করার প্রয়োজন সেটা স্টোর না হয়, তাহলে আপনি কি করেন, নিজে থেকে একটা ভ্যারিয়েবল তৈরি করেন এবং ওই ভ্যারিয়েবলের মধ্যে কি ইনফরমেশন স্টোর করতে চাচ্ছে সেটা আপনি নিজে থেকে স্টোর করেন। ঠিক আছে?
সেই অপশনে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার আপনাকে দিয়েছে, সেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় যদি আমি নিউ এ চলে আসি, নেওয়ার পর আমি যেখানে ভ্যারিয়েবল কনফিগারেশনে যাই, এখানে দেখেন আবার আমরা কিছু ধরনের ভ্যারিয়েবল এখানে খুঁজে পাই, এবং এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এখানে ডিভাইড করা আছে। যেমন আমরা এই জায়গায় যদি ইউআরএল রিলেটেড কোনো ইনফরমেশন স্টোর করতে চাই, পেজের ইউআরএল, এই যে পেজের যে ইউআরএল আছে, এই ইউআরএল রিলেটেড যদি কোনো ইনফরমেশন স্টোর করতে চাই, তখন আমরা এই ভ্যারিয়েবল ইউজ করি। আমাদের যদি এইচটিটিপি রেফারাল রিলেটেড যদি কোনো ইনফরমেশন স্টোর করতে হয়, তাহলে সেটা আমরা এখানে স্টোর করি। আমাদের ওয়েবসাইটে যদি কুকি যেগুলো আছে, এগুলো আমরা ধীরে ধীরে জানবো, এগুলো অ্যাডভান্স কিছু জিনিস, এখন মনে রাখেন জাস্ট। হ্যাঁ, তো আমাদের কুকি রিলেটেড যদি কোনো ইনফরমেশন স্টোর করতে চাই, তাহলে আমরা এই ভ্যারিয়েবল ইউজ করব। আমরা যদি কোনো কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড লিখে কোনো ডেটা নিতে চাই ওয়েবসাইট থেকে, একটু আমরা যে প্রথম দিন ক্লাস করেছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম যে আপনি কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনার ওয়েবসাইট থেকে কোনো ডেটা স্টোর করে নিতে পারেন, বা আপনার ওয়েবসাইট থেকে কোনো ডেটা নিতে পারেন। তো সেটা যদি আপনাকে নিতে হয়, তাহলে আপনি এই ভ্যারিয়েবল ইউজ করবেন। ডেটা লেয়ার থেকে, এই যে আমাদের ডেটা লেয়ারে যে ইনফরমেশন গুলো আছে, এই যে আমাদের ডেটা লেয়ারে যে ইনফরমেশন গুলো আছে, আমি চাচ্ছি যে এই ভ্যালুটা নিব, আমি এই ভ্যালুটা। তো এই ইনফরমেশনটা যদি আমি কোনো একটা ভ্যারিয়েবলে নিতে চাই, তাহলে আমি এই ডেটা লেয়ার ভ্যারিয়েবল ইউজ করবো। ডেটা লেয়ার ভ্যারিয়েবল ভালোভাবে মনে রাখবেন, 90% কেসে এটাই আপনি ইউজ করবেন। ঠিক আছে, ডেটা লেয়ার ভ্যারিয়েবল মানে হলো আপনার ডেটা লেয়ার থেকে যদি কোনো একটা ইনফরমেশন আপনি নিতে চান, তখন আপনাকে এই ডেটা লেয়ার ভ্যারিয়েবল ইউজ করতে হবে। সেরকম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল আছে, মানে আমাদের জাভাস্ক্রিপ্ট যে গ্লোবাল উইন্ডো অবজেক্ট আছে, সেই গ্লোবাল উইন্ডো অবজেক্ট থেকে যদি আপনাকে কোনো একটা ভ্যালু নিতে হয়, এগুলো আপনি ইউজ করবেন। সেরকম এখানে অনেক ধরনের ভ্যারিয়েবলস আছে, এগুলো আমাদের অ্যাডভান্স কেসে ইউজ হবে। ঠিক আছে, আমরা ধীরে ধীরে এগুলো জানবো, কোন কোন সময় কোনটা ইউজ হবে। বিভিন্ন ধরনের আমাদের এখানে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলস আছে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের ভ্যারিয়েবল। তাহলে কি কি ধরনের ভ্যারিয়েবল দেখলাম? বিল্ট ইন ভ্যারিয়েবলস এন্ড ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলস, এবং ট্রিগারেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের ট্রিগার। পেজ ভিউ এর উপর বেস করে আমি কন্ডিশন দিতে পারি, কোনো একটা জায়গায় ক্লিকের উপর বেস করে কন্ডিশন দিতে পারি, স্ক্রলের উপর বেস করে ট্রিগার দিতে পারি, আমি একটা এলিমেন্ট ভিজিবল হয়েছে কি হয়নি তার উপর বেস করে ট্রিগার দিতে পারি, আমার ওয়েবসাইটে ফর্ম আছে, সেই ফর্মটা সাবমিটের উপর বেস করে আমি কন্ডিশন দিতে পারি। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের আহ অ্যাক্টিভিটিস এর উপর বেস করে আমি কন্ডিশন তৈরি করতে পারি। তারপর লাস্ট আমাদের যে পিলার আছে সেটা হলো ট্যাগস। ট্যাগস কি? দা অ্যাকশন দ্যাট ইউ ওয়ান্ট টু পারফর্ম। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের বিভিন্ন ধরনের ট্যাগস আছে। ট্যাগস হলো আমরা এই যেমন গুগল অ্যানালিটিক্স ট্যাগ, গুগল অ্যাডস, তারপর আমাদের আরো আছে ফেসবুক, টিকটক, পিন্টারেস্ট, মানে যে যে প্ল্যাটফর্মে আমরা ডেটাগুলো সেন্ড করব, সেই ধরনের আমরা এই জায়গায় ট্যাগ ইউজ করব। তো সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো যে কখন কোনটা ইউজ করব আমরা। ঠিক আছে, আর এই জায়গায় আমাদের ফোল্ডার্স আছে, যদি আপনি আপনাদের ট্যাগ গুলো বিভিন্ন ফোল্ডারে স্ট্রাকচার করে রাখতে চান, বা ফোল্ডারের মধ্যে রাখতে চান যে আমি এই ফোল্ডারের মধ্যে এগুলো এগুলো রাখবো, মানে যেমন করে আমরা বিভিন্ন ফাইল একটা ফোল্ডারের মধ্যে স্টোর করে রাখি না, তো সেরকম আপনি যদি অর্গানাইজেশনের জন্য আপনি যদি মনে করেন স্টোর করে রাখতে চান, তাহলে করতে পারেন। ঠিক আছে, ফোল্ডার্স। আর টেমপ্লেটস এর মধ্যে যদি যান, টেমপ্লেটস আমরা এখন দেখবো না, এটা অ্যাডভান্স কিছু জিনিস। ঠিক আছে, আহ আচ্ছা, আর ওভারভিউ সেকশনে যদি চলে আসি, ওভারভিউ সেকশনে আপনি এখানে একটা ওভারভিউ পাবেন যে এখন পর্যন্ত কি কি মডিফাই করা হয়েছে, কি কি অ্যাড করা হয়েছে, কি কি ডিলিট করা হয়েছে, ওয়ার্কস্পেসের মধ্যে কোনো কিছু চেঞ্জেস এসেছে কি আসেনি। ঠিক আছে, লাস্ট কবে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, এই সব জিনিস একটা ওভারভিউ আপনি এখানে পাবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে অ্যাক্সেস নেবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে, তাই না? আচ্ছা, তাহলে ওটা তো দেখানো হয়ে গেছে। আচ্ছা, ভার্সন জিনিসটা আমরা এরপরে দেখব, যখন আমরা ট্রিগার সেট আপ করবো, ট্যাগ সেট আপ করবো। আচ্ছা, তাহলে আমাদের ট্যাগ, ট্রিগার্স এন্ড ভ্যারিয়েবল দেখানো হয়ে গেল। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন দেখানো হয়ে গেছে, এবং কিভাবে ডেটা লেয়ার এনেবল করবেন সেটাও আপনাদের দেখানো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, এর পরের দিন আমরা তাহলে কি দেখব? আমাদের প্রথম যে জিনিসটা আমরা দেখব যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে আপনি কিভাবে
গুগল অ্যানালিটিক্স বা GA4 শর্ট ফর্মে, এই জায়গায় আপনি আপনার ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেই রিলেটেড ইনফরমেশন বা যে ইভেন্টস গুলো হচ্ছে সেই রিলেটেড ইনফরমেশন কিভাবে আপনি সেন্ড করবেন। ঠিক আছে, খুব ইজি এবং সিম্পল ওয়েতে আমরা দেখবো এর পরের দিন ক্লাসে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা চলে আসি কোশ্চেন।